দেখো দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। আমরা এমএসসি কোয়ান্টাম মেকানিক্স করছি। আর ওভারঅল লেকচার হচ্ছে মানে লেকচার 17, তাই না? এটা। আর এই যে যে পার্টটা এখন আলোচনা আমরা তো দুটো পার্ট আলাদা আলাদা করে পড়ছি, একটা হচ্ছে পার্টারবিশন থিওরি ওদিকে চলছে, আর এদিকে সিম্পল কোয়ান্টাম মেকানিক্সটাই চলছে এটা। তাহলে এবারে তোমার আজকে যে জিনিসটা আমাকে আলোচনা করতে হবে, দেখো আমরা একটুখানি কিভাবে পড়ছি একটুখানি বলি। প্রথমে কিছু ম্যাথামেটিক্যাল প্রিলিমিনারিজ নিয়ে কথাবার্তা বলা হয়েছে, যেটা আমি রিপ্রেজেন্টেশন সিন্স কোয়ান্টাম মেকানিক্স বলেছিলাম। মানে বেসিক্যালি ব্রাকেট নোটেশনটাকে ইন্ট্রোডিউস করা, সেখান থেকে তোমার এই লিনিয়ার ভেক্টর স্পেস নিয়ে কিছু কথাবার্তা বলা, হিলবার্ট স্পেস নিয়ে কিছু কথাবার্তা বলা, হ্যাঁ সেই সবগুলো আমরা প্রথমে আলোচনা করেছিলাম। তারপর আমরা ঢুকে গিয়েছিলাম পস্টুলেটে। বেসিক্যালি পস্টুলেট 1, 2, 3, 4 এই চারটে জিনিস নিয়ে বেসিক্যালি আলোচনাগুলো চলেছে। মানে পস্টুলেট 1 আমরা কমপ্লিট করেছিলাম, পস্টুলেট 2, 3, 4 একে অপরের সাথে কানেক্টেড বলে এইটাকে নিয়ে আমরা লাস্ট যে 2-3টে ক্লাস আমরা বেসিক্যালি ইউজ করেছি আর কি। ঠিক আছে? আচ্ছা, এবারে যখন অপারেটর নিয়ে কথাবার্তা বলতে হবে তখন কিছু স্পেশাল অপারেটর তো আছেই। সেই স্পেশাল অপারেটরগুলো নিয়ে আমরা পরপর করে আলোচনা করব। মানে কিছু অলরেডি মানে হয়তো এই যে কয়েকটা ক্লাস আমি শুরু করেছি এমএসসি 1 এর জন্যে, তাদের হয়তো করা হয়নি, কিন্তু এমএসসি 2 এর ছেলেরাও হয়তো এই ক্লাসটা করছে, তাদেরকে অলরেডি এইসব জিনিসপত্রগুলো করানো হয়েছে, বা বিএসসিরও কিছু জিনিসপত্র করানো হয়েছে। কিন্তু আমি আমার মতো করে কমপ্লিট করব জিনিসটাকে। হ্যাঁ, কিন্তু আমরা ওই স্পেশাল টাইপের অপারেটর এইগুলোকে নিয়ে কথাবার্তা বলার আগে আমি যেটা চাইছি সেটা হচ্ছে পস্টুলেটগুলোকে একটু শেষ করে নেওয়া যাক। তারপরে বিশাল মানে স্পেশাল অপারেটরগুলোকে নিয়ে কথাবার্তা হবে। আমাদের আসলে যেটা দরকার তোমার আহ, যে খুব তাড়াতাড়ি আর কি আমি নেক্সট ক্লাস থেকে এই ক্লাসটা আমি বেসিক্যালি গ্রুপ থিওরি পড়াবো। হ্যাঁ, আজকে কোয়ান্টাম মেকানিক্সটা সকাল ফর্ম্যালি যে মানে পস্টুলেটস গুলো সেগুলো একটু আমি করে দিচ্ছি। তারপরে আমি হচ্ছে একটা অন্য টাইম বের করে যেটা হয়তো শুধুমাত্র এমএসসি 1 এর ছেলেরা ক্লাস করবে আর কি। হ্যাঁ, সেইখানে আমি ওই স্পেশাল অপারেটর যেগুলো আছে আর কি, পারমুটেশন অপারেটর, প্রজেকশন অপারেটর, প্যারিটি অপারেটর, এইসব নিয়ে কিছু কথাবার্তা বলা। তারপরে আমরা একটা সময় আমি বের করছি যেখানে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশনস গুলোকে করতে হবে। মানে কোয়ান্টাম মেকানিক্সের যে প্রিন্সিপালস গুলো তুমি শিখলে সেগুলো ইউজ করতে হবে কিছু সিম্পল সিস্টেমে। বক্স প্রবলেম, রিজিড রোটার প্রবলেম, হারমোনিক অসিলেটর প্রবলেম, হাইড্রোজেন অ্যাটম প্রবলেম। এবারে বক্স প্রবলেম মানে বক্সের বিভিন্ন ভেরিয়েশনস গুলো হয়। হ্যাঁ, তারপরে মানে মানে ফাইনাইট বেরিয়ার প্রবলেম আর কি, সেগুলো হয়। সেগুলো সব দেখতে দেখতে হবে আর কি। আমরা সেগুলো করবো। তো নেক্সট ক্লাস আমার ইচ্ছা হচ্ছে এই ক্লাসটার মধ্যে একটু গ্রুপ থিওরি শুরু করে দেওয়া আর কি। ওটা অনেকদিন থেকে অনেকে বলছে, সেটা শুরু করা যাচ্ছে না, এটা একটু করে নেবো। আর কোয়ান্টাম মেকানিক্স হয়তো মানে একটা অন্য টাইমে একটু তোমাদের সাথে কথা বলে বের করে সেটা হতে পারে শনিবার 10টা থেকে আর কি, সকাল 10টা এরকম একটা টাইম আমি ভেবে রেখেছি। মানে কলেজে ক্লাস ফাস না থাকলে তো হয়তো যে কোনো দিনই সকাল 9টার পরে একটা টাইম বের করা যায়। কিন্তু আবার কলেজে ক্লাস ফাস আছে, সেটা সময় তোমাদের সাথে স্যার আলোচনা করেই 10টার দিক জিনিসটাকে থেকে তো করবো। স্যার ক্লাস থাকে কলেজে। হ্যাঁ, বুঝতে পারছি আর কি, কলেজে ক্লাস টাস থাকবে আর কি। সেই জন্য ওই সবার সাথে আলোচনা না করে ব্যাপারটাকে করা একটু সমস্যা। হ্যাঁ, আমি সেটা ঠিক করে রাতের নেবো। দিকে করলে স্যার মনে হয় হয়ে যাবে, কারণ রাতের দিকে তো হ্যাঁ, কারো ক্লাস হ্যাঁ, থাকে না। আসলে এখন ওই এই সময়টা একটুখানি বড্ডই বিজি আর কি, মানে সমস্ত টাইমগুলোই প্রায় দেওয়া হয়ে গেছে, তার মধ্যে থেকে একটা টাইম বের করে একটু ম্যানেজ করতে হবে আর কি। চলো তাহলে আমরা যেটা আজকে যে জিনিসটা অ্যাকচুয়ালি পড়তে চাচ্ছি সেটা হচ্ছে পস্টুলেট 5টাকে আমি জাস্ট একটুখানি কমপ্লিট করে নিই। পস্টুলেট 5টা, পস্টুলেট 1টা আগে আলোচনা করে দেওয়া হয়েছিল, 2, 3, 4 আমরা বলেছি, কিন্তু পস্টুলেট 5টা নিয়ে কোনো কথাবার্তা বলা হয়নি। আজকে আমরা পস্টুলেট 5টাকে নিয়ে জাস্ট আলোচনা করবো। পস্টুলেট 5, দেখো কোয়ান্টাম মেকানিক্স কিন্তু পিএসসি কিছুটা পড়া হয়েছে, তাহলে পস্টুলেট 5 তো সে জানেই। কিন্তু আমরা তার সঙ্গে সঙ্গে আরো দু একটা অ্যাডিশনাল জিনিস, যে জিনিসগুলো হয়তো বিএসসি তে ইউজুয়ালি করা হয় না, যেমন তোমার টাইম এভলিউশন অপারেটর বা প্রোপাগেটর, সেইটা, ডেনসিটি অপারেটর, এইগুলো হয়তো প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো হয়তো বিএসসি তে অনেক জায়গায় কভার করা হয় না। স্টেশনারি স্টেটের কনসেপ্টটা নিশ্চয়ই কভার করা হয়। হ্যাঁ,
এরেনফেস্ট ইকুয়েশন অফ স্টেট কোথাও কভার করা হয়, কোথাও কভার করা হয় না, এইসব জিনিসগুলোকে নিয়ে আজকে আমরা মূলত আলোচনাটাকে করবো আর কি। আচ্ছা, দেখো পস্টুলেট 1 থেকে 4 পর্যন্ত যখন আলোচনাটাকে করা হয়েছে, সেখানে যে ওয়েভ ফাংশনটা নিয়ে আমি কথাবার্তা বলেছি, সেটা বেসিক্যালি টাইম ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন ছিল, এবং যে শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে আমরা ডিল করেছি সেটা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ছিল। আর এবারে কথাটা হচ্ছে যে তোমার অ্যাকচুয়ালি কিন্তু যে শ্রোডিঞ্জার ইকুয়েশন, সেই শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কিন্তু সকাল টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, যেখানে ওয়েভ ফাংশনটা শুধুমাত্র পজিশনের ফাংশন নয়, সেটা টাইমেরও ফাংশন। মানে আমরা যখন তোমার একটা স্ট্রাকচার নিয়ে ইন্টারেস্টেড হব, তখন হয়তো ওয়েভ ফাংশনের টাইম ডিপেন্ডেন্সটাকে আমার জানার দরকার পড়ছে না, কিন্তু যখন ডায়নামিক্স নিয়ে ইন্টারেস্টেড হব, তখন ওয়েভ ফাংশনের কিন্তু টাইম ডিপেন্ডেন্সটা খুব ইম্পর্টেন্ট আর কি। তাহলে আমাকে এই জিনিসটা এবারে একটু দেখতে হবে যে কোন একটা পার্টিকুলার স্টেট, মানে কোয়ান্টাম স্টেট, সেটা টাইমের সাথে সাথে কেমন করে ইভলভ করছে। এই কোন একটা কোয়ান্টাম স্টেট সেটা টাইমের সাথে সাথে কেমন করে ইভলভ করছে, সেটাই জানা যাবে শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে, যেটাকে আমরা টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন বলছি। তাহলে এই পস্টুলেট 5 এর যে নর্মাল স্টেটমেন্টটা, সেটা হচ্ছে এই যে এনি কোয়ান্টাম স্টেট evolves with time according to টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। আর টাইম ডিপেন্ডেন্ট এই কথাটা আমি ব্র্যাকেটের মধ্যে রাখছি, কেন রাখছি বলছি। শ্রোডিঞ্জার ইকুয়েশন সেটা কেমন দেখতে, না এইচ সাই ইকুয়াল টু আই এইচ কস ডেল সাই ডেল টি। দেখো এখানে আমি টাইম ডিপেন্ডেন্ট এই টার্মটা ব্র্যাকেটের মধ্যে রাখছি, তার কারণটা হচ্ছে এই যে তুমি কোনটাকে শ্রোডিঞ্জার ইকুয়েশন বলবে, যেটা এইচ সাই ইকুয়াল টু ই সাই, অর্থাৎ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন যেটা বলি, সেটাকে শ্রোডিঞ্জার ইকুয়েশন যদি সেটাকে যদি শুধু শ্রোডিঞ্জার ইকুয়েশন বলো, টাইম ইন্ডিপেন্ডেন্ট এই বিশেষণটা যদি ইউজ না করো, তাহলে এইটাকে টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন বলবে। অথবা কেউ যদি এইটাকে শ্রোডিঞ্জার ইকুয়েশন বলে, এইচ সাই ইকুয়াল টু আই এইচ কস ডেল সাই ডেল টি, টাইম ডিপেন্ডেন্ট উল্লেখ না করে, তাহলে এইচ সাই ইকুয়াল টু ই সাই যেটা, সেটাকে তুমি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন বলতে পারবে আর কি। ঠিক আছে, তা সেই জন্য মানে এমনি যখন তুমি এমএসসি পড়ছো, তখন শ্রোডিঞ্জার ইকুয়েশন বললে প্রথমে চেষ্টা করবে এইটাকে লেখা, কারণ এর মধ্যে টাইম ইন্ডিপেন্ডেন্ট পার্টটা অটোমেটিক্যালি লুকিয়ে আছে, সেটা আমরা এখানে দেখতে পারবো। আর এখানে একটা জিনিস বলে নিই, যেখানে দেখো এই সাইটা ইজ এ ফাংশন অফ পজিশন কোঅর্ডিনেট অ্যান্ড টাইম। সাইটা কিন্তু পজিশন কোঅর্ডিনেট এবং টাইম দুটোরই ফাংশন, অর্থাৎ সাই যদি পজিশন কোঅর্ডিনেটটাকে আমি আর ভেক্টর দিয়ে লিখি, আর এবং টি এর ফাংশন, এবং কার্টিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে যদি হয়, তাহলে আর এর জায়গা আমি জাস্ট এক্স ওয়াই জেড লিখবো। বা যদি এটা তোমার পোলার কোঅর্ডিনেট স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম হয়, তখন আর এর জায়গায় আমি আর থিটা ফাই লিখবো। তাহলে এইটা। আর হ্যামিল্টনিয়ান এইচটা যেটা, এইচটাকে বলা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর, সেটা তোমরা জানো। আর এই হ্যামিল্টনিয়ান অপারেটরটা সেইটা অ্যাকচুয়ালি এরকম দেখতে, মাইনাস এইচ কস স্কয়ার বাই টুয়াইস এম ডেল স্কয়ার প্লাস ভি, এই ধরনের দেখতে। ভিটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, আর ডেল স্কয়ারটা হচ্ছে ল্যাবলিশিয়ান অপারেটর, সেটা কার্টিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ডেল টু বাই ডেল এক্স স্কয়ার প্লাস ডেল টু বাই ডেল ওয়াই স্কয়ার প্লাস ডেল টু বাই ডেল জেড স্কয়ার, যেমন হয় তোমাদের জানা আছে। মানে এটা কথা, হ্যামিল্টনিয়ান অপারেটর শুধুমাত্র পজিশনের ফাংশন, মানে ইট ইজ এ ফাংশন অফ বা ইট ইজ এ ফাংশন বললে ভুল হবে, আর এটা এখন লিখছি না, থাকতে বাধ্য। হ্যামিল্টনিয়ানটা ইউজুয়ালি হচ্ছে তোমার টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়। মানে এখানে টাইম এই যে মানে এই এইচটাকে যদি তুমি এক্সপ্রেসিভলি লেখো, তাহলে ডেল স্কোয়ারের মধ্যে ধরো ওয়ান ডাইমেনশনে যদি বলো, এই ডেল স্কোয়ার অপারেটর মানে সেখানে ডি টু বাই ডিএক্স স্কোয়ার। হ্যাঁ, তো যখন মানে পরে দেখবো যখন হ্যামিল্টনিয়ান অপারেটরটা সাইয়ের উপরে কাজ করবে, সাইটাকে যদি তুমি একটা পজিশন ডিপেন্ডেন্ট পার্ট আর একটা টাইম ডিপেন্ডেন্ট পার্টের গুণফল হিসেবে তুমি লিখতে পারো, তাহলে হ্যামিল্টনিয়ানটা কিন্তু শুধুমাত্র পজিশন ডিপেন্ডেন্ট পার্ট যেটা, তার উপরেই কাজ করবে। টাইম ডিপেন্ডেন্ট পার্টটা কনস্ট্যান্ট রয়ে যাবে, কারণ হ্যামিল্টনিয়ানগুলো নিয়ে আমরা ইউজুয়ালি ডিল করি, সেই হ্যামিল্টনিয়ানগুলো এক্সপেশালি টাইমের উপর ডিপেন্ড করে না। এইটা
আচ্ছা, আর এই হচ্ছে পস্টুলেট 5 এবার এই পস্টুলেট 5 থেকে আমি কি কি জিনিসপত্র করতে পারি সেইগুলোকে একটু পরপর পরপর করে আমাকে দেখতে হবে। আচ্ছা, প্রথম যে কনসেপ্ট আমাকে ইন্ট্রোডিউস করতে হয় সেটা হচ্ছে কনসেপ্ট অফ স্টেশনারি স্টেট। কনসেপ্ট অফ স্টেশনারি স্টেট। আচ্ছা, ব্যাপারটা কিরকম? দেখো, সব সময় যে করা যাবে সেরকম না, মানে যে কোনো স্টেট মানেই সে স্টেশনারি স্টেট হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু যদি এরকম হয়, ধরো আমি এরকম একটা অ্যাজিউম করে দিচ্ছি, লেট সাই যেটা যেটা তোমার বেসিক্যালি আর এবং টি এর ফাংশন ক্যান বি রিটেন অ্যাজ, সেই আটটিটা ধরে নাও একটা পার্ট যেটা শুধুমাত্র আর এর ফাংশন, আর একটা পার্ট ধরে নাও যেটা শুধুমাত্র টি এর ফাংশন। আমি এইরকম ভাবে লিখছি। আচ্ছা, এখানে একটা জিনিস বলি যে হয়তো এইখানে যে সাই সিম্বলটা ইউজ করছি এখানেও সেই সাই সিম্বলটা ইউজ করছি। হ্যাঁ, সেটা ইউজ করতে কোনো অসুবিধা নেই, হয়তো সাই এর বদলে ফাই বা কিছু ইউজ করলে ভালো হতো। তাহলে হচ্ছে আলটিমেটলি যে ফাইনাল, আচ্ছা মানে দরকার নেই, মানে যেটা মানে সেটা হচ্ছে হয়তো কনফিউশন তৈরি হয়ে যাবে। আমি এক কাজ করি, এটাকে ফাই না হয় লিখে রাখছি। যেটা হচ্ছে যে ওভারঅল ওয়েভ ফাংশনটা একটা দেখো স্পেস পার্ট আর একটা হচ্ছে টাইম পার্ট, এর গুণফল হিসেবে লিখছি। আর এটা যদি তোমার এন স্টেট হতো আর একটা কোয়ান্টাম নাম্বার এন এর উপর যদি ডিপেন্ডেন্সটা থাকতো তাহলে এখানে আমি একটা এন লিখতাম, এখানে একটা আমি এন লিখতাম। আচ্ছা, যেখানে মানে এটাকে সব সময় লেখা যাবে সেরকম নয়, কিন্তু আমি আবার বলছি যে যদি লেখা যায় আর কি, লেট এইটাকে এইরকম ভাবে লেখা যায়। আচ্ছা, যেখানে ফাই এন আরটা হচ্ছে তোমার স্পেস পার্ট অফ ওয়েভ ফাংশন, স্পেস পার্ট ওয়েভ ফাংশন বা টাইম ইন্ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশন যেটা সেইটা। আর এফ এন টি যেটা সেটা হচ্ছে তোমার টাইম ডিপেন্ডেন্ট পার্ট, যেটা টাইম ডিপেন্ডেন্ট পার্ট অফ ওয়েভ ফাংশন, টাইম ডিপেন্ডেন্ট পার্ট অফ ওয়েভ ফাংশন। এবারে এই যে ফাই এন আরটা তার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা কি না, ফাই এন আর ওবেজ দ্য সকাল টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন যেটা আমরা পড়েছিলাম সেটাকে সে স্যাটিসফাই করে, টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন। কিরকম না, ধরো এইচটা ফাই এন আর এর উপর কাজ করছে, কাজ করে তোমার দিচ্ছে হচ্ছে ইএন ফাই এন আর, এটা স্যাটিসফাই করছে। এটা মানে মানে অ্যাজ ইফ যেন এই একটা ইকুয়েশন ছিল, এই হচ্ছে তোমার 2 নম্বর ইকুয়েশন, আর এইটা মানে আমি যখন ওভারঅল ওয়েভ ফাংশনটাকে একটা স্পেস পার্ট এবং টাইম পার্টের গুণফল হিসেবে লিখছি, এই স্পেস পার্ট অফ ওয়েভ ফাংশন সেটা হচ্ছে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, সেটা আমি ধরে নিচ্ছি আর কি। হ্যাঁ, এটা। আর এবারে দেখো, ফ্রম ইকুয়েশনস 1 and 2 এইচ সাই ইকুয়াল টু আই এইচ কস ডেল সাই ডেল টি, তো সাই এর জায়গায় আমি লিখে ফেললাম ফাই এন আর এফ এন টি, এখানেও লিখলাম ফাই এন আর এফ এন টি, মানে জাস্ট এই যে ইকুয়েশনের সাই এর জায়গায় আমি জাস্ট ফাই ইন্টু এফ এই গুণফলটাকে লিখে ফেলছি। আচ্ছা দেখো, এবারে আমি একটু আগে যেটা বলে গেলাম যে হ্যামিল্টনিয়ানটা সেটা এক্সপেশালি শুধুমাত্র পজিশনের উপরে ডিপেন্ড করে, সেটা টাইমের উপরে কোনো রকম ভাবে ডিপেন্ড করছে না। মানে এইচটা হচ্ছে এক্সপেশালি টাইম ইন্ডিপেন্ডেন্ট একটা পার্ট আর কি, মানে এইচ এর মধ্যে কোনো টাইম ডিপেন্ডেন্ট পার্ট নেই। তাহলে এই এফ এন টিটা তখন বেসিক্যালি বাইরে বেরিয়ে যাবে, এইচটা শুধুমাত্র তোমার স্পেস পার্টের উপরে কাজ করবে, এটা আই এইচ। আর এখানে পার্শিয়াল ডেরিভেটিভ করছো তুমি টাইমের রেসপেক্টে, সেই জন্যে পজিশন ডিপেন্ডেন্ট যে পার্টটা সেটা আলাদা রয়ে গেল, আর এইটা তোমার ডি এফ এন টি বাই হচ্ছে তোমার ডিটি হয়ে গেল। এখানে পার্শিয়াল ডেরিভেটিভ লিখছি না,
কারণ পার্শিয়াল ডেরিভেটিভ মানে হচ্ছে তুমি যার রেসপেক্টে ডেরিভেটিভ করছো সেইটা বাদ দিয়ে বাকিটা কনস্ট্যান্ট থাকবে। আর এই ফাংশনটা কিন্তু শুধুমাত্র টাইমের ফাংশন, এখানে পার্শিয়াল ডেরিভেটিভ লেখা এমনি ডেরিভেটিভ লেখা দুটো কিন্তু তোমার ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এবারে দেখো খেয়াল করে এখানে এই যে তোমার এইচ ফাই এন আর, সেটা যেহেতু ইএন ফাই এন আর আমি কিছু বসিয়ে দিই, তাহলে এফ এন টি হলো এইচ ফাই এন আরটাকে তুমি জাস্ট লিখে দাও ইএন ফাই এন আর হয়ে গেল। এইখানে আই এইচ কস আছে, ফাই এন আর আছে, ডি এফ এন টি আছে বাই ডিটি আছে। আচ্ছা, এবারে ফাই এন আর তো সবসময় জিরো নয় বা সবসময় ইনফিনিটিও নয়, তাহলে একটা অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশনের জন্য ফাই এন আর তার কোনো একটা ফাইনাইট ভ্যালু থাকবে। এবারে এই ফাই এন আর যেহেতু আরবিট্রারি হতে পারে, তাহলে দুদিক থেকে তুমি এটাকে চাইলে বাদ দিয়ে দিতে পারো। তাহলে ফর অ্যান অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন we can write দেখো অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন মানে আমি যেটা বলতে চাইছি ফাই এন আরটা সেটা যদি সবসময় জিরো হতো তাহলে জিরো ইকুয়াল টু জিরো, তো এইখান থেকে দুদিকে বাদ দিয়ে বাকি পার্টটা একই তুমি লিখতে পারতে না, বা যদি দুটো ইনফিনিটি হতো তাহলে তুমি লিখতে পারতে না। তাহলে অ্যাকসেপ্টেবল ওয়েভ ফাংশন হলে তোমার ফাই এন আরটা হচ্ছে ওয়েল বিহেভড হবে। তখন আমি লিখতে পারবো কি না, এই ফাই এন আর দুদিক থেকে বাদ দিয়ে দাও, বাদ দিয়ে তুমি এটা পাচ্ছ এফ এন টি ইএন, এইটা এদিকে হয়ে যাচ্ছে আই এইচ কস ডি এফ এন টি বাই তোমার ডিটি। তাহলে এইখান থেকে দেখো তোমার ডি এফ এন টি বাই এফ এন টি, এইটা হয়ে যাচ্ছে তোমার ইএন বাই আই এইচ কস ইন্টু ডিটি এইটা। আচ্ছা, এবারে আমি এই কাজটাকে করি, এটা ইন্টিগ্রেট করে দিই। ধরো যখন টাইম টি ইকুয়াল টু জিরো তখন এইটাকে আমি এফ এন জিরো লিখছি, আর যখন টাইম টি সেটাকে আমি এফ এন টি লিখছি। তাহলে বাঁদিকটা কেমন দাঁড়াবে, বাঁদিকটা এল এন এফ এন টি বাই এফ এন জিরো, আর এইটা হয়ে যাচ্ছে তোমার ইএন টি বাই আই এইচ কস। আচ্ছা, অথবা আমি আই দিয়ে উপর নিচে গুণ করে দিলে মাইনাস আই ইএন টি বাই এইচ কস এইরকম ভাবেও আমি লিখতে পারি। মানে আসলে আই স্কোয়ারটা সেটা মাইনাস ওয়ান হয়ে যায়, তাহলে উপর নিচে আই দিয়ে যদি গুণ করে দেওয়া হয় উপরে একটা আই চলে গেলো, আর আই স্কোয়ারটা মাইনাস ওয়ান হয়ে গেল, তাহলে মাইনাস আই ইএন টি বাই এইচ কস এটা দাঁড়িয়ে গেল। তাহলে এইখান থেকে দেখো তুমি কি পাচ্ছ, তাহলে এফ এন টিটাকে তুমি লিখতে পাচ্ছ এফ এন জিরো ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই ইএন টি বাই এইচ কস, এরকম একটা জায়গায় কিন্তু তুমি এখন পর্যন্ত পৌঁছালে। তো দেখো এই যে মানে আমি যদি এরকম হতো যে ওয়েভ ফাংশনটা সেটা স্পেস পার্ট এবং টাইম পার্টের গুণফল হিসেবে লিখতে পারা গেছে, আর স্পেস পার্টটা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনকে স্যাটিসফাই করছে, তাহলে সেইখান থেকে আমি এই টাইম ডিপেন্ডেন্ট পার্টটা তার একটা পার্টিকুলার ফর্ম পেয়ে যাচ্ছি, যে ফর্মটা হচ্ছে এরকম দেখতে। বা কেউ চাইলে এটাকে এইরকমভাবেও লিখতে পারে, দেখো যেহেতু এফটা শুধুমাত্র টাইমের উপরে ডিপেন্ড করে এবং টাইমটা যদি আমি জিরো করে দিই, তাহলে এইটা কিন্তু বেসিক্যালি একটা কনস্ট্যান্ট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই ইএন টি বাই এইচ কস এরকম দেখতে হবে, যেখানে এই এফ এন জিরো সেটাকে আমি সি বলছি, হুইচ ইজ এ কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট, এটা ঠিক আছে। তাহলে এই যে ওভারঅল ওয়েভ ফাংশন যেটা, নাও দ্য ওভারঅল ওয়েভ ফাংশন ক্যান বি রিটেন অ্যাজ ওভারঅল ওয়েভ ফাংশন মানে ওভারঅল সাইটা, যে সাইটা ছিল হচ্ছে তোমার ফাই এবং এফ এর গুণফল, সাই এন যেটা আর এবং টি এর ফাংশন, এটা ফাই এন আর যেমন আছে আছে, আর টাইম ডিপেন্ডেন্ট পার্টটা একটা কনস্ট্যান্ট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই ইএন টি বাই এইচ কস এই ধরনের। আচ্ছা, আমি চাইলে এই সিটাকে এই এর মধ্যে ঢুকিয়ে দিলাম, এটা ই টু দি পাওয়ার মাইনাস আই ইএন টি বাই এইচ কস। এখানে সিম্বলটা পাল্টাচ্ছি না, কারণ মানে যেহেতু তোমার সি ফাই এন আর অ্যান্ড ফাই এন আর
are linearly dependent they represent the same state, তারা সেম স্টেট রিপ্রেজেন্ট করে। হ্যাঁ, একটা কনস্ট্যান্ট টাইম সাই আর সাই তারা বেসিক্যালি একই লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলে শ্রোডিঞ্জার ইকুয়েশন একটা নর্মাল ফিচার আর কি, যেহেতু ওটা একটা লিনিয়ার ইকুয়েশন, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশনগুলো হচ্ছে সেম স্টেট রিপ্রেজেন্ট করে। এটা তাহলে এইটা তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট বলে রিপ্রেজেন্ট দ্য সেম স্টেট। সেই জন্য আমি এটাকে আলাদা করে লিখিনি, জাস্ট ফাই এন আরই লিখেছি। তার মানে ইন আদার ওয়ে তুমি বলতে পারো যে দ্য কনস্ট্যান্ট সি হ্যাজ বিন ইনকর্পোরেটেড উইদিন ফাই এন আর। মানে আসলে নর্মালাইজেশনটাকে বাদ দিয়ে আর কিছুই পাল্টাবে না বলে, আর তার জন্য আবার একটা অন্য সিম্বল ইউজ করো, মানে সি ইন্টু ফাই এনটাকে কাই এন বা কিছু একটা লিখছো, তার মানে মনে হচ্ছে কেন একটা নতুন স্টেট তুমি তৈরি করলে। না, নতুন স্টেট তুমি তৈরি করছো না, একটা কনস্ট্যান্ট টাইম কোন একটা ফাংশন বেসিক্যালি মানে তার সঙ্গে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ার জন্য সেম স্টেট রিপ্রেজেন্ট করে। সেখানে এখানে আর সেটাকে আলাদা করে লিখলাম না। তার মানে এটা দাঁড়াচ্ছে যে সাই এন আরটিটা তোমার এই ধরনের দেখতে হয়ে গেল। তাহলে দেখো, তাহলে আমি ওভারঅল ওয়েভ ফাংশনটাকে যখন স্পেস পার্ট এবং টাইম পার্টের গুণফল হিসেবে লিখেছি, যেখানে স্পেস পার্টটা কিনা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনকে স্যাটিসফাই করে, তার জন্য আমি যে করসপন্ডিং টাইম ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশনটাকে এইরকমভাবে লিখতে পারছি। আচ্ছা, আর এই যে ফাংশনটা আমি তৈরি করলাম, এই ফাংশনটা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। মানে তুমি দেখতে পাচ্ছ ওয়েভ ফাংশনটা টাইমের উপর ডিপেন্ড করে, কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য প্রবাবিলিটি ডেনসিটি, এটা একটুখানি দেখতে গেছে যে প্রবাবিলিটি ডেনসিটির হালটা তোমার অ্যাকচুয়ালি কি হচ্ছে। দেখো, প্রবাবিলিটি ডেনসিটি কিন্তু তুমি দেখো, তুমি প্রথমে হয়তো এক্সপেক্ট করবে যে প্রবাবিলিটি ডেনসিটিটা কোনো একটা এন স্টেটের জন্য সেটা তো আর এবং টি দুজনের উপরই ডিপেন্ড করতে পারে, যেটা বেসিক্যালি সাই এন, ধরো পি এনটা লিখছি, সাই এন যেটা আর এবং টি এর ফাংশন, আর সাই এন আর টি তার তোমাকে কমপ্লেক্স কনজুগেট নিতে হবে। ঠিক আছে, তাহলে এইটা হবে তোমার কোনো একটা গিভেন টাইমে প্রবাবিলিটি ডেনসিটিটা। আচ্ছা, ফাই এন আর সাই এন আরটাকে তুমি লিখছো কি করে? ফাই এন আর ই টু দি পাওয়ার মাইনাস আই ইএন টি বাই এইচ কস, এটা লিখলে তার কমপ্লেক্স কনজুগেটটা কি হবে? ফাই এন আর তার কমপ্লেক্স কনজুগেট, আর এইটা হয়ে যাবে ই টু দি পাওয়ার প্লাস আই ইএন টি বাই এইচ কস এইটা। এবার দেখো এই এক্সপোনেনশিয়াল টার্ম দুটো তোমার বেসিক্যালি কেটে চলে গেল, তাহলে পড়ে রইল কত? ফাই এন আর স্টার ফাই এন আর এইটা, বা তোমার শর্টের নোটেশনে তুমি এটাকে এইরকমভাবে লিখতে পারো এইটা। তার মানে পরিষ্কার যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে যদি কেউ ডিপিএন সকাল আটটি বাই ডিটি এটাকে করে, তাহলে সে বেসিক্যালি জিরো পাবে, মানে জিরো বেরোবে। কারণ এইখানে আলটিমেটলি টাইম ডিপেন্ডেন্ট পার্টগুলো কেটে গিয়ে প্রবাবিলিটি ডেনসিটিটা কিন্তু এক্সপ্রেসিভলি শুধুমাত্র স্পেস পার্টের উপর ডিপেন্ড করেছে। সেই জন্য তুমি যদি টাইম এভলিউশনটাকে দেখো, তো সেটা কিন্তু আলটিমেটলি জিরো হয়ে যাচ্ছে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে যদিও এই 4 নম্বর যে স্টেটটা, মানে একটা পার্টিকুলার কোয়ান্টাম স্টেট, যে স্টেটটা হচ্ছে এই 4 নম্বর ইকুয়েশনের মতো দেখতে আর কি, তার জন্য মানে যদিও স্টেটটা টাইমের উপর ডিপেন্ড করে, কিন্তু প্রবাবিলিটি ডেনসিটিটা টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তাহলে 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 যেটা দাঁড়াচ্ছে যে এই টাইপের স্টেটগুলো কি বলা হয় হচ্ছে স্টেশনারি স্টেট। তাহলে স্টেশনারি স্টেটটা কি? তাহলে তাহলে এ স্টেট অফ দ্য ফর্ম সাই এন আর টি, যেটা দেখতে হচ্ছে ফাই এন আর ই টু দি পাওয়ার মাইনাস আই ইএন টি বাই এইচ ক্রস, where h phi n r equal to en phi n r, এটা is said to be a stationary state as probability density does not change with time.
তাহলে একটা স্টেট যার ফর্মটা হচ্ছে এরকম দেখতে, যার ক্ষেত্রে প্রবাবিলিটি ডেন্সিটিটা তোমার টাইম ইন্ডিপেন্ডেন্ট, তাহলে সেই ধরনের স্টেটকে বলা হচ্ছে তোমার স্টেশনারি স্টেট। তাহলে স্টেশনারি স্টেট হচ্ছে একটা পার্টিকুলার স্টেট যে স্টেটটা হয়তো টাইমের উপর ডিপেন্ড করতে পারে, কিন্তু সেই টাইম ডিপেন্ডেন্সটা এমন যাতে করে তুমি যখন আলটিমেটলি সাইজটা সাই করছো অথবা প্রবাবিলিটি ডেন্সিটি ক্যালকুলেট করছো সেটা টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তাহলে সেই ধরনের স্টেটকে বলা হবে হচ্ছে স্টেশনারি স্টেট। এবং যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে স্টেশনারি স্টেটে কিন্তু তোমার যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির অ্যাভারেজ ভ্যালু যখন তুমি ক্যালকুলেট করবে, যে অ্যাভারেজ ভ্যালুটা মানে যে ক্লাসিক্যাল অবজারভেবলটা রাদার, যে ক্লাসিক্যাল অবজারভেবলটা এবং তার করসপন্ডিং অপারেটরটা এক্সপ্রেসিভলি টাইমের উপর ডিপেন্ড করে না, তাদের অ্যাভারেজ ক্যালকুলেট করলেও কিন্তু সেটা তোমার টাইম ইন্ডিপেন্ডেন্ট হিসেবে বেরোচ্ছে। ধরো আমি এরকম বলছি যে লেট এ ইজ এ ক্লাসিক্যাল অবজারভেবল, ধরে না এটা হচ্ছে তোমার একটা ক্লাসিক্যাল অবজারভেবল। হ্যাঁ, ক্লাসিক্যাল অবজারভেবল এটা। আর এ ক্যাপ is the corresponding Hermitian operator। কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরগুলো হারমিশিয়ান হয়, তাহলে এই এ ক্লাসিক্যাল অবজারভেবলে করসপন্ডিং যে অপারেটরটা হারমিশিয়ান অপারেটর। হ্যাঁ, ক্লাসিক্যাল অবজারভেবল এ ক্যাপ ইজ দ্য করসপন্ডিং হারমিশিয়ান অপারেটর which does not depend on time এক্সপ্রেসিভলি, তারা এক্সপ্রেসিভলি টাইমের উপর ডিপেন্ড করে না, এরকম একটা সিচুয়েশন। তাহলে নাও তাহলে অ্যাভারেজ ভ্যালু অফ এ সেটা কি হবে, এরকম ভাবে লিখলাম। আচ্ছা, এটা এমনিতে তোমার ব্র্যাকেট নোটেশনে না লিখে আমি এমনি প্রথমে লিখে দিই। তাহলে ইন্টিগ্রাল ওভার অল স্পেস হচ্ছে সাই এন আর টি তার কমপ্লেক্স কনজুগেট এ অপারেটর সাই এন আর টি ইন্টু ডিআর। আগে যদি নর্মালাইজ না হয় তাহলে নিচে হচ্ছে তোমার ইন্টিগ্রাল ওভার অল স্পেস সাই এন আর টি তার কমপ্লেক্স কনজুগেট সাই এন আর টি ডিআর, এরকম হলো। আচ্ছা, এবারে তুমি যদি তার ফর্মটাকে বসাও, ইন্টিগ্রাল ওভার অল স্পেস এইটা হচ্ছে ফাই এন আর তার কমপ্লেক্স কনজুগেট ইন্টু ই টু দি পাওয়ার প্লাস আই ইএন টি বাই এইচ কস। এ অপারেটর আছে, এ অপারেটর আছে, সেটা কাজ করছে তোমার ফাই এন আর ইন্টু টু দি পাওয়ার মাইনাস আই ইএন টি বাই এইচ কসের উপর কাজ করলো। নিচে তোমার আচ্ছা এখানে তোমার ডিআরটা যেমন আছে থাকবে, ইন্টিগ্রাল ওভার অল স্পেস ফাই এন আর স্টার ই টু দি পাওয়ার প্লাস আই ইএন টি বাই এইচ ক্রস, এখানে হলো ফাই এন আর ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই ইএন টি বাই এইচ ক্রস ইন্টু ডিআর। আচ্ছা, এইটা কেটে চলে গেল। আচ্ছা, এবার একটু খেয়াল করো, যেটা হচ্ছে যে যেহেতু এটা এক্সপ্রেসলি টাইমের উপর ডিপেন্ড করে না, তাহলে এটা যখন এর উপরে কাজ করবে তখন এই ই টু দি পাওয়ার মাইনাস আই এন টিটা কিন্তু বাইরে বেরিয়ে চলে যাবে। তার মানে এটা দাঁড়াচ্ছে যে তোমার উপরে হলো ইন্টিগ্রাল ওভার অল স্পেস ফাই এন আর স্টারটা রইল ই টু দি পাওয়ার প্লাস আই ইএন টি বাই এইচ কস হলো, আর ই টু দি পাওয়ার মাইনাস আই ইএন টি বাই এইচ কসটা সেটা আগে আমি করে দিতে পারবো, কারণ এটা স্পেশালি টাইমের উপর ডিপেন্ড করে না বলে এইটা কাজ বাইরে বেরিয়ে চলে এলো। ই অপারেটর যেমন আছে আছে, ফাই এন আর তুমি লিখলে, ডিআর লিখলে, আর নিচে তো তোমার টাইম ডিপেন্ডেন্ট পার্টটা অলরেডি কেটে চলে গেছে, তাহলে ইন্টিগ্রাল আবার অল স্পেস হয়েছে, ফাই এন আর স্টার হয়েছে, ফাই এন আর আছে, ডিআর আছে, এইটা এখানে কিন্তু আটটা ভেক্টর। হ্যাঁ, এটা আচ্ছা, তাহলে এবারে দেখো এইটা কেটে চলে গেল, কেটে চলে গেলে কি পড়ে থাকছে না, জাস্ট ইন্টিগ্রাল ওভার অল স্পেস ফাই এন আর
স্টার এ অপারেটর phi n r dr divided by integral over all space phi n r star phi n r dr এরকম দেখতে হলো। তাহলে খেয়াল করে দেখো যে ফাইনাল যে রেজাল্টটা তুমি পেলে এইটা কিন্তু তোমার আর কোনো রকম ভাবে টাইমের উপর ডিপেন্ড করছে না। হ্যাঁ, তার মানে পরিষ্কার যেটা দেখতে পাওয়া গেল যে তোমার যে যদি যে যে ক্লাসিক্যাল অবজারভেবলটার অ্যাভারেজ তুমি ক্যালকুলেট করছো সেই ক্লাসিক্যাল অবজারভেবলটা এবং তার করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা যদি টাইমের উপর ডিপেন্ড না করে তাহলে কিন্তু মানে স্পেশালি টাইম ইন্ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে কিন্তু তার অ্যাভারেজ ভ্যালুটাও টাইম ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা দাঁড়াচ্ছে যে 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 ই অ্যাভারেজ এইটা ডাজ নট ডিপেন্ড অন টাইম এক্সপেশালি। আচ্ছা, এবারে যদি ধরো একটা আইগেন ভ্যালু ইকুয়েশন ওবে করে তা তুমি জানো যে আইগেন ভ্যালু আর অ্যাভারেজ ভ্যালু একই হয়। মানে যদি তোমার একটা আইগেন ভ্যালু ইকুয়েশন ওবে করে, হ্যাঁ, ধরো এস আই ইকুয়াল টু আলফা সাই, মানে যদি এমন হতো মানে এরকম যেটা ধরো এ সাই, হ্যাঁ, এইটা যদি তোমার আলফা সাই হয় এইটা, তাহলে দেন ক্লিয়ারলি ওই স্টেটে এর অ্যাভারেজটা সেটা আলফার সঙ্গে সমান হয়। এটা তুমি পসিবল থ্রিতে অলরেডি দেখেছো আর কি। হ্যাঁ, যদি যে একটা স্টেট কনসিডার করে যে স্টেটটা হচ্ছে কোনো একটা অপারেটর আইগেন স্টেট, তাহলে এর অ্যাভারেজটা এবং তার যে আইগেন ভ্যালুটা দুটো হচ্ছে সমান হয়ে যায়। তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি যদি অপারেটরটা স্পেশালি টাইম ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে তোমার অ্যাভারেজ ভ্যালু শুধু না আইগেন ভ্যালুগুলোও কিন্তু তোমার স্পেশালি টাইম ইন্ডিপেন্ডেন্ট হবে। তাহলে যেটা দাঁড়াচ্ছে যে মানে অটোমেটিক্যালি যে আইগেন ভ্যালুস অফ এ কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর which does not depend on time, যেটা টাইমের উপর ডিপেন্ড করে না, time explicitly, the eigenvalues of quantum mechanical operator which does not depend on time explicitly must be time independent when the state is stationary. তোমরা দেখো যে প্রবাবিলিটি ডেনসিটি যেমন টাইম ইন্ডিপেন্ডেন্ট হলো স্টেশনারি স্টেটে, শুধু তাই না, যে কোনো একটা অপারেটর যে অপারেটরটা স্পেশালি টাইমের উপর ডিপেন্ড করে না, এবং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর মানে তার ব্যাকগ্রাউন্ডে নিশ্চয়ই একটা ক্লাসিক্যাল অবজারভেবল আছে, তো যে ক্লাসিক্যাল অবজারভেবলটা স্পেশালি টাইমের উপর ডিপেন্ড করে না, হ্যাঁ, তার অ্যাভারেজ ভ্যালু বের করো বা তুমি আইগেন ভ্যালু বের করো, সেটাও কিন্তু তোমার সকল টাইম ইন্ডিপেন্ডেন্ট বেরিয়ে যাচ্ছে। তাহলে এই যে কনসেপ্টটা সেটাই বেসিক্যালি তোমার স্টেশনারি স্টেট। এছাড়া আমি আরো কতগুলো কথাবার্তা বলবো। তাহলে দেখো স্টেশনারি স্টেট হচ্ছে জাস্ট একটা পার্টিকুলার স্টেট, যে স্টেটটা হয়তো টাইমের উপর ডিপেন্ড করতে পারে কিন্তু সেই টাইম ডিপেন্ডেন্সটা কিছুটা ফেজ ফ্যাক্টরের মতো। সেই টাইম ডিপেন্ডেন্ট ওয়েভ ফাংশনে যদি যখন প্রবাবিলিটি ডেনসিটি, যেগুলো মেজারেবল কোয়ান্টিটি, প্রবাবিলিটি ডেনসিটি বলো বা কোনো একটা অ্যাভারেজ ভ্যালু বলো বা আইগেন ভ্যালু বলো, সেইগুলো কিন্তু স্পেশালি টাইম ইন্ডিপেন্ডেন্ট বেরোচ্ছে, তাহলে সেই ধরনের স্টেটকে বলা হবে স্টেশনারি স্টেট। তোমরা যখন হাইড্রোজেন অ্যাটম প্রবলেমে এই যে সকল যেটাকে বলা হয় মানে মানে বোর থিওরিতে করলে হচ্ছে তোমার অরবিটগুলো, আর শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে করলে হচ্ছে অরবিটালসগুলো, সেই অরবিটালসগুলো কিন্তু সব হচ্ছে স্টেশনারি স্টেট। হ্যাঁ, তুমি হয়তো দেখবে যে তুমি কিন্তু একটা মানে বোর থিওরি অনুযায়ী ভাবো যে একটা ইলেকট্রন সে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, মানে অবশ্যই টাইমের সাথে সাথে তার পজিশনটা চেঞ্জ হচ্ছে তুমি দেখতে পাচ্ছ, কিন্তু যে কোনো মেজারেবল কোয়ান্টিটি যখন তুমি ওখান থেকে বের করার চেষ্টা করছো, তার রেডিয়াস, তার ভেলোসিটি, তার এনার্জি, সেইখানে কিন্তু কোনো টাইম ডিপেন্ডেন্সটা থাকছে না। হ্যাঁ, তার মানে এই যে পার্টিকুলার স্টেটগুলো সেগুলো স্টেশনারি স্টেট, এবং স্টেশনারি স্টেটে থাকলে সেটা দাঁড়াচ্ছে ধরে অ্যাজ ফর এক্সাম্পল অ্যাভারেজ এনার্জি বা এনার্জি আইগেন ভ্যালু ইকুয়েশন ওবে করলে এনার্জি আইগেন ভ্যালু সেটা কিন্তু টাইমের উপর ডিপেন্ড করে না। সেই জন্য দেখো যে যখন কোনো একটা পার্টিকুলার অরবিটে, হ্যাঁ, ইলেকট্রনটা ঘুরছে তখন কিন্তু তোমার এনার্জিটা কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, সেটাই দ্য কনসেপ্ট অফ স্টেশনারি স্টেট আর কি। যে কোনো একটা পার্টিকুলার অরবিটে যখন ইলেকট্রনটা ঘোরে সেই অরবিটে থাকতে থাকতে সে কিন্তু এনার্জি নেবেও না বা এনার্জি দেবেও না আর কি।
তো দেখো স্টেশনারি স্টেটের কনসেপ্টটা অলরেডি ছিল, সেটা তো আমরা টাইম ডিপেন্ডেন্ট মানে শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে আরো ভালো করে জিনিসটাকে বুঝতে পারছো। ঠিক আছে, জিনিসটা বোঝা গেল? পরিষ্কার তো? হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার। তো কারো কোনো অসুবিধা আছে যা বলেছে এখন পর্যন্ত? কারো সমস্যা আছে আর কারো কিছু? কিরে, কারো অসুবিধা নেই তো? মানে কি ওই একজন দুজন আমি অরিত্রর কথা শুনতে পাচ্ছি আর রাজদীপের কথা শুনতে পেলাম মানে, আর বাকিটা ঘুমিয়ে গেছে তাই তো? না স্যার ঠিক আছে। না স্যার ঠিক আছে। আচ্ছা, হুম, আচ্ছা দেখো, আচ্ছা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে এই যে দেখো তোমরা আগে অলরেডি শিখেছো যে আহ, যে যেটা ওই পস্টুলেট 2 থেকেই আর কি, যে আইগেন ফাংশনস অফ হারমিশন অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট। তাই যে আইগেন ফাংশন অফ হারমিশন অপারেটর ফর্মস এ কমপ্লিট সেট বেসিক্যালি তার মানেটা হচ্ছে যে কোনো একটা গিভেন বেসিসে যে কোনো একটা স্টেটকে কতগুলো ফাংশনের কম্বিনেশন ফর্মে তুমি লিখতে পারো, তাই তো? মানে জেনারেল স্টেট যেটা ধরো, মানে আমি ধরো মানে হয়তো হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে শ্রোডিঞ্জার ইকুয়েশন সলভ করে অনেকগুলো ওয়েভ ফাংশনস ফেলে আর যে কোনো একটা আরবিটারি স্টেটকে কিন্তু সেই ওয়েভ ফাংশনগুলো লিনিয়ার কম্বিনেশন ফর্মে লিখতে পারা যায়। তাহলে আমি যদি মানে একটা মানে জেনারেল সলিউশন বের করতে চাই আর কি, তাহলে কি হচ্ছে যদি ধরো φ1 φ2 φ3 φ4 এরা হচ্ছে তোমার সলিউশনস হয়, তাহলে তাদের যে আরবিটারি লিনিয়ার কম্বিনেশন সেটাও একটা সলিউশনস হবে। তার মানে আমি যদি এইভাবে দেখি যে জেনারেল সলিউশন অফ টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, এইটাকে তুমি লিখতে পারো এইরকম ভাবে, ধরো এটাকে একটা, এই যে সাইটা আমি লিখছি সাই এন আর টিটা, এইটা কিন্তু তোমার বেসিক্যালি সাই এনটাকে বললে ভুল হবে, এনটা দেব না, এইটা এইটা বেসিক্যালি এই যে ফাই এন আর এর ই টু দি পাওয়ার মাইনাস আই ইএন টি বাই এইচ কস ছিল, তার জাস্ট আমি একটা লিনিয়ার কম্বিনেশন নিতে পারি। মানে ওভারঅল যে স্টেটটা সেটা বেসিক্যালি ফাই এন আর ই টু দি পাওয়ার মাইনাস আই এন টি বাই এইচ কস, তার জাস্ট লিনিয়ার কম্বিনেশন। এইটা কিন্তু তোমার বেসিক্যালি স্টেশনারি স্টেট। ও একটা দেওয়া হয়নি, কোপিশিয়েন্ট দেওয়া হয়নি, সরি, কম্বাইনিং কোপিশিয়েন্টটা দিতে হবে। এইটা মানে যে কোনো হয়, মানে তুমি ধরো টাইম ইন্ডিপেন্ডেন্ট যদি হতো, মানে ই টু দি পাওয়ার মাইনাস আই এন টি বাই এইচ কস্টটা যদি না থাকো, তাহলে যে কোনো একটা স্টেট কি হয়, কোনো একটা বেসিসের রেসপেক্টে তুমি এক্সপান্ড করে লিখতে পারো তোমার সামেশন। মানে মানে বেসিক্যালি অন্যভাবে তুমি যদি বলো যে যে শ্রোডিঞ্জার ইকুয়েশন যদি দিনের শেষে আপনার একটা লিনিয়ার ইকুয়েশন, তাহলে যদি φ1 φ2 তোমার বা ψ1 ψ2 দুটো সলিউশনস হয়, তাহলে c1 ψ1 প্লাস c2 ψ2 সেটাও তার একটা সলিউশন হবে। সেখানে আমি বলছি যে জেনারেল সলিউশন অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন তুমি এইরকম ভাবে লিখতে পারো। একদম দেখো না, যা শ্রোডিঞ্জার ইকুয়েশন যখন তুমি সলভ করেছো ওটা একটা লিনিয়ার ইকুয়েশন, তাই একদম শুরুতেই বলা হয়েছে পোস্টুলেট 1 এর মধ্যে যে যদি ψ1 এবং ψ2 শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন হয়, তাহলে তাদের আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন c1 ψ1 প্লাস c2 ψ2 সেটা তার একটা সলিউশন হবে। আমি সেখানে এইটাই করেছি, এখানে তুমি লিনিয়ার কম্বিনেশনটাকেই নিয়েছো আর কি। তাহলে ফাইএন আর ই টু দি পাওয়ার মাইনাস আইএন টি বাই এইচ কস সেটা বেসিক্যালি হচ্ছে একটা সলিউশন ছিল, তো তাদের যে কোনো কম্বিনেশন নিয়েছো সেই কম্বিনেশনটা হচ্ছে তোমার তার একটা সলিউশন হবে। এটা আচ্ছা, এবার একটা স্পেশাল কেস ধরো, আমি জাস্ট আচ্ছা এখানে একটা জিনিস বলে নিই। একটা জিনিস হচ্ছে যদি সিএনটাকে বের করতে হয়, কম্বাইনিং কোপিশিয়েন্টটাকে বের করতে হয়, তো তুমি কেমন করে বের করবে? দেখো তুমি এই কাজটাকে করতে পারো, যেটা হচ্ছে যে তুমি যদি ধরো ইন্টিগ্রাল ওভার অল স্পেস, এই ধরো তোমার এই ফাই এন, এটাকে টি ইকুয়াল টু 0 নেব, তাহলে হচ্ছে তুমি সিএনটাকে ধরো তুমি যদি এই ফাই এন আর তার সাথে তুমি ধরো গুণ করে দাও তোমার সাই আর আর টিটা ধরো তুমি 0 নাও, করে ইন্টিগ্রেট করো, ধরো ফাই এন আর আছে, তার সঙ্গে সাইটা নিচ্ছ কিন্তু অ্যাট টি ইকুয়াল টু 0-তে, সেটা কি দাঁড়াবে?
ইন্টিগ্রাল ওভার অল স্পেস ফাই এন আর হলো, আর এইটা হচ্ছে কি হবে না তোমার বেসিক্যালি সামেশন ওভার এন সি এন ফাই এন আর হচ্ছে ইন্টু ডিআর হচ্ছে। মানে আমি এই যে এই ওয়েভ ফাংশনটা যখন টি ইকুয়াল টু জিরোতে, তাহলে ই টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে গেল, তারপরে পড়ে রইল কত সামেশন ওভার এন সি এন ফাই এন, এটা পড়ে থাকতো। আচ্ছা এটা কি হচ্ছে তাহলে দেখো খেয়াল করে, যে সামেশন ওভার এন সি এন এইটা, আর তার সাথে পড়ে থাকছে কি ইন্টিগ্রাল ওভার অল স্পেস, আচ্ছা এখানে একটা স্টার হবে এইটা, এইটা এটা হচ্ছে ফাই এন আর স্টার ফাই এন আর ডিআর এইটা। আচ্ছা এবারে এইখানে দেখো, এইখানে যেটা হচ্ছে যে তোমার তুমি যদি এই ফাই এন গুলো তারা বেসিক্যালি তোমার নর্মালাইজড হয়, তাহলে এইটা কিন্তু আলটিমেটলি তোমাকে 1 দিয়ে দেবে। আসলে এইটা অ্যাকচুয়ালি লেখা উচিত ছিল না, আমি এক সেকেন্ড বলি। এইটা না, এটা এক কাজ করো, এইটাকে সি এম বলো তো, এটাকে আমি ফাই এম বলি, এটাকে এম বলি। আচ্ছা এবারে অর্থনর্মাল বেসিস যদি হয়, অর্থনর্মাল বেসিস হলে এটা সিএন হলে এটা কত ডেল্টা এম এন হয়ে গেল। মানে এটা না, এখানে কিন্তু আমার সামেশন ইন্ডেক্সটা আমার এন দেওয়া আছে। এবার আমি একটা পার্টিকুলার স্টেটের করসপন্ডিং কোএফিসিয়েন্টটাকে বের করতে চাইছি, অর্থাৎ সিএমটাকে বের করতে চাইছি। তাহলে সিএমটাকে বের করার জন্য আমি এটা করলাম ইন্টিগ্রাল ওভার অল স্পেস ফাই এম স্টার আর তার সঙ্গে সাই, সেটা আমি গুণ করে ইন্টিগ্রাল ওভার অল স্পেস করছি, কিন্তু সাইটাকে নিচ্ছি যখন টাইম টি ইকুয়াল টু 0। এটা কি দাঁড়ালো ইন্টিগ্রাল ওভার অল স্পেস ফাই এম স্টার আর ইন্টু এইটা যেমন আছে সামেশন ওভার এন সি এন ফাই এন আর, আর এই পার্টটা তোমার জাস্ট 1 দিয়ে দিয়েছে ইন্টু ডিআর হয়ে গেল। এবারে সামেশনটা তুমি এগিয়ে দাও, সামেশন ওভার এন সি এনটাকে বাইরে বের করে দাও, তাহলে পড়ে থাকছে ইন্টিগ্রাল ওভার অল স্পেস ফাই এম স্টার আর ফাই এন আর ডিআর এইটা। তাই এটা হয়ে যাচ্ছে সামেশন ওভার এন সি এন ইন্টু ডেল্টা এম এন, কারণ এরা বেসিক্যালি অর্থনর্মাল সেট তৈরি করে। আচ্ছা এবারে দেখো, তার মানে এম ইকুয়াল টু এন হলে তবে থাকবে, নাহলে সেটা 0 হয়ে যাবে এবং এটা অটোমেটিক্যালি তোমার সিএম হয়ে গেল। তার মানে যখন তুমি এই লিনিয়ার কম্বিনেশন নিচ্ছ, যদি কোনো একটা কম্বাইনিং কোএফিসিয়েন্ট বের করতে হয়, কম্বাইনিং কোএফিসিয়েন্টটা বের করার রাস্তা হচ্ছে এই পার্টিকুলার ফর্মুলা দিয়ে। মানে বেসিক্যালি এই সিএমটা সেইটা হচ্ছে তোমার বেসিক্যালি ইন্টিগ্রাল ওভার অল স্পেস ফাই, তাই তো, ফাই ফাই এম স্টার আর সাই আর 0 ইন্টু ডিআর, এইরকম করে তুমি বের করে ফেলতে পারবে। এটা বা এটাকে তুমি হয়তো ব্র্যাকেট নোটেশনে লিখলে এইরকম ভাবে লিখতে পারো। এটা কমপ্লেক্স কনজুগেট আছে মানে ফাই এম এইটা হলো, আর ডান দিকে হচ্ছে সাই হলো তোমার, আটটা লিখতে নেই আর 0 লিখতে হবে। এটা মানে এটা মানে শর্ট নোটেশনে লিখলে তুমি এইরকম ভাবে লিখবে। আসলে যখন তুমি ব্র্যাকেট নোটেশনে লেখো, তখন এই যে এক্সপেশালি স্পেসের উপর যে ডিপেন্ড করে সেটা লিখতে হয় না। হ্যাঁ, তুমি বেসিক্যালি দেখো একটা হয়তো ফাংশন আছে যেটা সাই আর, সেটা তোমার যদি কেট হিসেবে লেখো তোমাকে এইরকম ভাবে লিখতে হয় না, তখন আর ডিপেন্ড মানে যেটা আর এর উপর ডিপেন্ড করে কেট বা ব্রা নোটেশনে তোমার এই আরটাকে লিখতে হয় না। এখানে সেখানে আর পার্টটাকে বাদ চলে গেছে, কিন্তু টাইমটা আমার স্পেশালি লিখতে হবে। সাইটা কিন্তু এই ব্যাকেটের 0 মানে হচ্ছে যখন টাইম টি ইকুয়াল টু 0, মানে যে ব্যাকেটের যে 0টা, এই 0টা কিন্তু রিপ্রেজেন্ট করছে। আমি আরেকটু হয়তো প্রথম দিকে বুঝতে তোমার অসুবিধা হতে পারে বলে আমি এক কাজ করি, ওইটাকে জাস্ট এইরকম করে না লিখে এইটাকে এইরকম করে দিই, তাহলে আরোই তোমার কনফিউশন হবে না। এইটা যখন টি ইকুয়াল টু 0, তাহলে দেখো জাস্ট যেটা কথা হচ্ছে যে যদি তোমার আমি অলরেডি দেখালাম যে ফাই এন ই টু দি পাওয়ার মাইনাস আই এন টি বাই এইচ কস, সেটা হচ্ছে তোমার বেসিক্যালি শোডিঞ্জার টাইম ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশন একটা সলিউশন। আর শোডিঞ্জার ইকুয়েশন যেহেতু একটা লিনিয়ার ইকুয়েশন, তাহলে তাদের আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশন একটা সলিউশন হবে। সেখানে আমি জেনারেল সলিউশনটা হচ্ছে এই যে ফাই এন আর ই টু দি পাওয়ার মাইনাস আই এন টি বাই এইচ কস, তাদের আরবিট্রারি লিনিয়ার কম্বিনেশনটাকে নিয়েছি, যেখানে কম্বাইনিং কোএফিসিয়েন্টের ভ্যালুটা আমি বের করে দিলাম। আচ্ছা এবার একটা মজা আছে, সেটা হচ্ছে যে যেটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে যদিও তোমার এই যে স্টেটটা ছিল ফাই এন আর ই টু দি পাওয়ার মাইনাস আই এন টি বাই এইচ কস, এই স্পেসিফিক যখন স্টেটটাকে নিয়েছিলাম সেটা তোমার একটা স্টেশনারি স্টেট ছিল,
কিন্তু যখন কম্বাইন কোফিশিয়েন্ট নিয়ে নিয়েছো সেটা কিন্তু স্টেশনারি স্টেট হবে, এর কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। মানে কারো মনে হতে পারে যে যে যদি আমি টাইম ডিপেন্ডেন্স নিয়ে কথাবার্তা বলছি এবং আমার আলটিমেটলি পস্টুলেট 5 এ যেটা মূল বক্তব্য ছিল সেটা হচ্ছে কোন একটা স্টেট টাইমের সাথে সাথে কেমন করে ইভলভ করছে সেইটাকে বোঝার জন্যই হচ্ছে টাইম ডিপেন্ডেন্স হলিঞ্জার ইকুয়েশনটাকে করা। কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে যা কিছু তুমি ক্যালকুলেট করতে চাইছো সেটা ডেনসিটি হোক, অ্যাভারেজ ভ্যালু হোক, আইগেন ভ্যালু হোক, সেগুলো টাইম ইন্ডিপেন্ডেন্ট বেরিয়ে যাচ্ছে। তাহলে আমার এই টাইম ডিপেন্ডেন্সটাকে নিয়ে কি লাভ হলো? হ্যাঁ, লাভ হলো। যেটা হচ্ছে কি যখন তুমি জেনারেল সলিউশনটাকে নেবে, অর্থাৎ তোমার ওই যে সকল স্টেশনারি স্টেটগুলো লিনিয়ার কম্বিনেশন তুমি নিচ্ছ, এই লিনিয়ার কম্বিনেশন নেওয়ার পরে যেটা তৈরি হলো দিস ইজ নট নেসেসারিলি এ স্টেশনারি স্টেট। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে জেনারেল সলিউশনটা কিন্তু মানে ইন জেনারেল স্টেশনারি নয়। জেনারেল সলিউশন ইজ নট স্টেশনারি ইন জেনারেল। এই স্টেশনারি স্টেটটার যে লিনিয়ার কম্বিনেশন নেওয়া হয়েছে এটা যেটা আমি জেনারেল সলিউশন বলছি, জেনারেল সলিউশনটা কিন্তু ইন জেনারেল স্টেশনারি নয়। কেমন করে তুমি বুঝবে? ধরো আমি বললাম যে লেট এই যে নতুন স্টেটটা তুমি তৈরি করছো সাইটা, সেই সাইটা যেটা অবশ্যই আর এবং টি এর ফাংশন, এটা দুটো ফাংশনের লিনিয়ার কম্বিনেশন তুমি নাও আর কি। দুটো ফাংশনের লিনিয়ার কম্বিনেশন নিচ্ছি, ধরে নাও তোমার লেসে একটা 1 একটা 2, মানে ধরো C1 ψ1 RT প্লাস C2 ψ2 RT। এই দুটো মানে এখানে যেমন তোমার অনেকগুলো স্টেটের লিনিয়ার কম্বিনেশনে সামেশন দিয়ে লিখেছে, আমি জাস্ট যে কোনো দুটো স্টেটের লিনিয়ার কম্বিনেশন নিচ্ছি। মানে আমি বেসিক্যালি বলছি C1 এইটা হচ্ছে φ1 R e⁻⁻I U1 T বাই H cos একটা, আর একটা হচ্ছে C2 φ2 R e⁻⁻I E2 T বাই H cos এটা একটা। মানে এখানে যেমন অনেকগুলো স্টেটের লিনিয়ার কম্বিনেশন নিয়েছি, এখন এনটা হচ্ছে মাত্র দুটো, একটা 1 তাহলে C1 φ1 e⁻⁻I E1 T বাই H cos, আর একটা হচ্ছে 2 C2 φ2 e⁻⁻E2 H cos বাই 2। এইটা এইটা ঠিক আছে। আর এবারে তুমি এক কাজ করো, তুমি এই প্রবাবিলিটি ডেনসিটিটাকে ক্যালকুলেট করতে গেছো। প্রবাবিলিটি ডেনসিটি টাইম ইন্ডিপেন্ডেন্ট হলে তাকে তো স্টেশনারি স্টেট বলে। প্রবাবিলিটি ডেনসিটি পি তুমি এক্সপেক্ট করছো এটা আর এবং টি এর উপর ডিপেন্ড করবে, তাহলে সেটা কি নেব আমি? না ইন্টিগ্রাল ওভার অল স্পেস, সরি অল স্পেস কেন, এখন তো প্রবাবিলিটি ডেনসিটি, তবে টোটাল প্রবাবিলিটি ক্যালকুলেট করছি না। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে তোমার সাই আরটি তার কমপ্লেক্স কনজুগেট ইন্টু সাই আরটি, এরকম ভাবে লিখতে হবে। তো সেটা কি হচ্ছে না C1 φ1 e⁻⁻I U1 T e⁻⁻U1 T by H cos plus C2 φ2 R e⁻⁻I E2 T by H cross, এটার কমপ্লেক্স কনজুগেট ইনটু C1 φ1 R e⁻⁻I E1 T by H cross plus C2 φ2 R e⁻⁻I E2 T by H cross। এইটা হ্যাঁ, আমি এটা কমপ্লেক্স কনজুগেট এইভাবে লিখছি আর কি। আচ্ছা দেখো, এবারে যখন তুমি কমপ্লেক্স কনজুগেট নিচ্ছ তখন এইটা যেখানে যেখানে আই ছিল সেটা মাইনাস আই হয়ে গেল, আর φ1 গুলো তুমি স্টার করে দিচ্ছ, তাহলে এটা দাঁড়াচ্ছে C1 স্টার φ1 R স্টার e⁻+ I E1 T by H cross প্লাস C2 স্টার φ2 R স্টার e⁻I E2 T by H cross
ই টু টি বাই এইচ ক্রস এই পার্টটা রইল ইন্টু এই যে ডান দিকের পার্টটা যেমন আছে তেমন রেখে দিচ্ছি C1 phi1 r e to the power minus I U1 t by h cross plus C2 phi2 r e to the power minus I E2 t by h cross এই হচ্ছে তোমার দাঁড়াচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো তুমি যখন গুণটাকে করে নিচ্ছ প্রথম দুটো গুণ করলে কি দাঁড়াচ্ছে করে এই এই ই টু দি পাওয়ার টার্মটা বেসিক্যালি কেটে যাচ্ছে, একটা প্লাস আছে একটা মাইনাস আছে বলে, তাহলে প্রথম টার্মটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে তোমার C1 মডিউলাস স্কোয়ার phi1 মডিউলাস স্কোয়ার, এটা তুমি প্রথমটায় পেলে। মানে phi1টা অবশ্যই r এর ফাংশন বলে এটা rটা একটুখানি ব্র্যাকেটে লিখে দিই। এটা হলো, তাহলে প্রথম টার্মটা হচ্ছে এইটা হলো। আচ্ছা এবারে এই লাস্টের যে দুটো যদি তুমি করে নাও, লাস্টের দুটো সেটাও তোমার বেসিক্যালি টাইম পার্টটা কেটে চলে গেল, প্লাস হচ্ছে C2 স্কোয়ার phi2 r তার স্কোয়ার, এটা হয়ে গেল। আর এবারে তার সাথে খেয়াল করে দেখো যে ক্রস টার্মগুলো যখন নিচ্ছ এইটার সঙ্গে যখন তুমি এই লাস্টের টার্মটাকে নিচ্ছ তখন কি দাঁড়াচ্ছে, তখন দাঁড়াচ্ছে C1 স্টার C2 phi1 r স্টার phi2 আর e টু দি পাওয়ার I U1 মাইনাস E2 t বাই h ক্রস, এটা হলো। আর এর সেকেন্ডটার সঙ্গে ফার্স্ট টার্মটা গুণ করলে কি দাঁড়াচ্ছে, প্লাস থাকবে তোমার C2 স্টার C1 phi2 r স্টার phi1 r e to the power I E2 মাইনাস E1 t বাই h ক্রস, এই টার্মটা তোমার অ্যাডিশনালি একটা থেকে যাচ্ছে। আর এবারে দেখো তাহলে প্রথম যে দুটো টার্ম সেটা অবভিয়াসলি টাইম ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু পরের দুটো টার্ম টাইম ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে না। তার মানে আমি যখন আমি যেটা ক্যালকুলেট করলাম সেটা হচ্ছে তোমার প্রবাবিলিটি ডেনসিটিটা, তাহলে প্রবাবিলিটি ডেনসিটিটা যেটা আমি এক্সপেক্ট করছিলাম আর এবং টি এর উপর ডিপেন্ড করবে, এইটা আমি বেরোলো। এবারে এখানে পরিষ্কার দেখো যদি তুমি ডিপি আরটি বাই ডিটিটাকে করো তাহলে কিন্তু এটা অবশ্যই নট ইকুয়াল টু 0 বেরোচ্ছে। ঠিক আছে, এটা মানে এই যে এইটা E1 ইকুয়াল টু E2 হলে কেটে কুটে যেত, কিন্তু E1 E2 তো জেনারেলি হবে না। নন ডিজেনারেট কেস যদি তুমি কনসিডার করো, ডিজেনারেট কেস হলে এক রকমের ব্যাপার, নন ডিজেনারেট কেস যদি তুমি কনসিডার করতে তাহলে তো আর E1 E2 এই পার্টটা মানে টাইম ডিপেন্ডেন্ট পার্টটা তো কোনোভাবে কেটে যাচ্ছে না, তখন কিন্তু প্রবাবিলিটি ডেনসিটিটা সেটা টাইমের উপর ডিপেন্ড করছে। তাহলে এইটা আমার পরিষ্কার বলে দিচ্ছে যে যে জেনারেল সলিউশনটা মানে স্টেশনারি স্টেটের লিনিয়ার কম্বিনেশন ইজ নট নেসেসারিলি স্টেশনারি। মানে আমি অন্যভাবে বলতে পারি যে লিনিয়ার কম্বিনেশন অফ স্টেশনারি স্টেট combination of stationary states is not necessarily stationary. Yeah, linear combination of stationary state is not necessarily stationary. এটা তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেল যে স্টেশনারি স্টেটের লিনিয়ার কম্বিনেশন কিন্তু সে স্টেশনারি হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে তো, ঠিক আছে বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, সেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমার মাথায় রাখা। স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যদি এবার নন স্টেশনারি স্টেট নিই তাহলে নন স্টেশনারি স্টেটের ক্ষেত্রে কি ওয়েভ ফাংশনটা মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল করা যাবে না? না, মানে জিনিসটা হচ্ছে তোমার যে মানে এ যখন তুমি করবে মানে এই যে ওভারঅল সাইটে যখন তুমি নিলে না তখন আর ওটা ওইভাবে লিখতে পারবে না ঠিকই। মানে এই যে এখন যে এই ধরো এইটাকে মানে এই যে সাইটাকে লিখেছো না, যে সাইটের ফর্মটা হচ্ছে এরকম দেখতে, এইটাকে কিন্তু তুমি একটা স্পেস পার্ট ইন্টু একটা টাইম পার্টের গুণফল হিসেবে লিখতে পারবে না। মানে ইন্ডিভিজুয়াল পার্টগুলোকে পারবে, কিন্তু ওভারঅলটাকে যদি বলো যে একটা স্পেস পার্ট থাকবে তার সঙ্গে আর একটা টাইম পার্ট থাকবে, সেটা কিন্তু তুমি করতে পারবে না। ঠিক আছে।
ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, নেক্সট কতগুলো জিনিস আমি বুঝতে চাইছি। তাহলে নেক্সট আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে টাইম এভালুয়েশন অপারেটর বা প্রোপাগেটর বলে একটা জিনিস আছে, সেইটা একটুখানি বুঝে নিতে চাইছি। অপারেটর অর প্রোপাগেটর, টাইম এভলিউশন অপারেটর অর প্রোপাগেটর। আচ্ছা, ব্যাপারটা দেখো কিরকম, যে ধরো তোমাকে একটা স্টেট দিয়ে দেওয়া হয়েছে, যে স্টেটটা অ্যাট টাইম টি ইকুয়াল টু জিরোতে তুমি জানো, বা কোনো একটা গিভেন টাইমে জানো, আর অন্য একটা টাইমে স্টেটটা অ্যাকচুয়ালি কোথায় পৌঁছাবে সেইটা একটা অপারেটর দিয়ে তুমি বুঝে নিতে চাইছো। ঠিক আছে, তাহলে আমি জাস্ট যেটা বলতে চাইছি, ধরো ইনিশিয়ালি টি ইকুয়াল টু টি জিরোতে বা ইনিশিয়ালি টি ইকুয়াল টু জিরোতে তুমি একটা পার্টিকুলার স্টেট জানতে, একটা সার্টেন টাইমের পরে স্টেটটা কোথায় গিয়ে পৌঁছাচ্ছে সেটা আমাকে একটুখানি দেখতে হবে। তাহলে আমি যা শুরু করছি এইরকম ভাবে, যে লেট আস কনসিডার এ কোয়ান্টাম স্টেট psi that depends on position এবং টাইম। এটা আচ্ছা, ইনিশিয়ালি তার মানে অ্যাট টি ইকুয়াল টু আমি টি জিরো লিখছি, বা টাইমটা আমি কোথা থেকে স্টার্ট করব, জিরো থেকে স্টার্ট করতে পারো অথবা টি জিরো থেকে স্টার্ট করতে পারো। ইনিশিয়ালি অ্যাট টি ইকুয়াল টু টি জিরো লেট দ্য স্টেট ইজ সাই, এই পজিশনের পার্ট আছে, আর টাইম টি এর জায়গায় আমি টি জিরো বললাম। ঠিক আছে, এবারে কোশ্চেনটা হচ্ছে যে অন্য একটা টাইমে এই স্টেটটা অ্যাকচুয়ালি কোথায় পৌঁছাবে। তাহলে কোশ্চেনটা হচ্ছে কি, নাও দ্য কোশ্চেন ইজ what should be the expression of psi at a later time t। তার মানে বেসিক্যালি জানতে চাইছি, তার মানে যেটা বলতে চাইছি যে সাই এই আর টি এইটা অ্যাকচুয়ালি তোমার কত হবে। তাহলে আমি যদি টি ইকুয়াল টু টি জিরোতে স্টেটটাকে জানি, তাহলে টি ইকুয়াল টু টিতে স্টেটটা কি হবে। আচ্ছা, এবার আমি লিখতে পারি এইরকম ভাবে, উই ক্যান রাইট, এই ধরো সাই যেটা ছিল, যেটা কোনো একটা আর এর ফাংশন এবং টাইম টি ইকুয়াল টু জিরোতে ছিল, সেইখান থেকে সাইটা টিতে আসছে যদি এর উপর একটা অপারেটর কাজ করানো হয়। যে অপারেটরটা আমি ধরো ইউ নাম দিচ্ছি, এবং ইউটা সেটা ডিপেন্ড করছে টি এবং টি জিরোর উপরে। তাহলে ইউ টি টি জিরো এইটা যদি সাইয়ের উপরে কাজ করে যেন এই কাজটা তোমায় দিচ্ছে, মানে যেখানে ধরো উইথ টিতে তো ল্যাটার টাইমে তো টিটা গ্রেটার দেন টি জিরো। তাহলে এইটা হচ্ছে ধরো আমি একটা পার্টিকুলার ইকুয়েশন লিখলাম। তার মানে এটা দাঁড়াচ্ছে যে একটা অপারেটর ইনিশিয়াল টাইমে স্টেটটাকে জাস্ট ফাইনাল টাইমে নিয়ে চলে গেল। তাহলে যে অপারেটর এই কাজটাকে করে দিচ্ছে তাকেই বলা হচ্ছে টাইম ইভলিউশন অপারেটর আর প্রোপাগেটর। তাহলে এখানে হেয়ার এই ইউ টি টি জিরো ইজ কল্ড দ্য টাইম ইভলিউশন অপারেটর or প্রোপাগেটর। টাইম ইভলিউশন অপারেটর আর হচ্ছে তোমার প্রোপাগেটর। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে টাইম ইভলিউশন অপারেটর বা প্রোপাগেটর হচ্ছে বেসিক্যালি একটা অপারেটর, যে অপারেটরটা একটা টাইম ডিপেন্ডেন্ট ফাংশন আছে। ইনিশিয়াল টাইমে যদি আমি টাইম ডিপেন্ডেন্ট ফাংশনটাকে জানতাম, তাহলে কোনো একটা ল্যাটার টাইমে সেটা অ্যাকচুয়ালি কোথায় গিয়ে পৌঁছাবে, হ্যাঁ, সেইটা হচ্ছে তোমার বেসিক্যালি এই টাইম ইভলিউশন অপারেটর বা প্রোপাগেটর দিয়ে তুমি সেটা বুঝতে পারবে। আচ্ছা, এবার এখান থেকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট দেখো, যে ক্লিয়ারলি যদি তুমি এই ইউ টি এর জায়গায় টি জিরো বসিয়ে দাও, কি হবে? সেইটা যদি তোমার আর এবং টি জিরোর উপরে কাজ করে, কি দেবে? কিছুই না। দেখো এইখানে সাই আর টি জিরোর উপরে ইউ টি টি জিরো কাজ করলে সাই আর টি দেয়,
তাহলে ইউ T0 যদি সাই মানে বেসিক্যালি কি আমি বেসিক্যালি টাইমটা আর নিয়েই গেলাম না, তাহলে কি হবে স্যার বেসিক্যালি যেটা ছিল তুমি সেটাতেই ফিরে আসবে, এটা পাবে তুমি। এটা বুঝতে পারছো তো, যদি এই অপারেটরটা এর উপরে কাজ করে এটা দেয়, এবারে এই টিটাকে তুমি T0 করে দিই, তাহলে কি হবে বেসিক্যালি আগের স্টেটটাই তুমি ফিরে পেলে। তার মানে ব্যাপারটা কিরকম দেখো, যে অ্যাজিভ যেন তুমি জাস্ট মানে মানে অ্যাজিভ যেন তোমার এই অপারেটরটা একটা ফাংশনের উপরে কাজ করে সেটা তোমার কিচ্ছু চেঞ্জ করছে না। তাহলে একটা অপারেটর যেটা ফাংশনের উপরে কাজ করে যদি কোনো চেঞ্জ না করে, তাহলে সেই অপারেটরকে বলা হয় আইডেন্টিটি অপারেটর। মানে ক্লিয়ারলি যেটা দেখতে পাচ্ছ তুমি, ক্লিয়ারলি ইউ T0 equal to I is the আইডেন্টিটি অপারেটর। তাহলে ইউ T0 ফাংশনের উপরে কাজ করে কিচ্ছু পাল্টায় না, তার মানে এটা হয়ে যাচ্ছে তোমার একটা আইডেন্টিটি অপারেটর। এটা তাহলে আইডেন্টিটি অপারেটর কিন্তু অনেক রকম ভাবে দেখার রাস্তা আছে। এইটা একটা আইডেন্টিটি অপারেটর, মানে আমরা প্রচুর আইডেন্টিটি অপারেটর দেখবো। হ্যাঁ, মানে দেখবে প্যারিটি অপারেটর দুবার কাজ করলে পাই স্কয়ার সেটা একটা আইডেন্টিটি অপারেটর দেয়। তারপরে পারমুটেশন অপারেটর দুবার কাজ করলে সেটা একটা আইডেন্টিটি অপারেটর দেয়। হ্যাঁ, এইটা তারপরে তোমার যেটা হচ্ছে ওই যে সাম অফ অল প্রজেকশন অপারেটর, সেটা তোমার বেসিক্যালি একটা স্টেটের উপরে কাজ করলে কিচ্ছু পাল্টায় না, সেটা একটা আইডেন্টিটি অপারেটর দেয়। আইডেন্টিটি অপারেটর বিভিন্ন রকম ভাবে দেখার রাস্তা আছে। তাহলে টাইম এভলিউশন অপারেটর বা প্রোপাগেটরের রেসপেক্টে তোমার আইডেন্টিটি অপারেটরটা হচ্ছে যখন তুমি এই সকল এই টিটাকে তুমি 0 করে দিচ্ছ, এটা। আচ্ছা, এবারে আমি একটুখানি কাজ করি। ধরো আমি সকল টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে শুরু করছি। ফ্রম টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন তুমি কি পেয়েছো না, এইচ সাই ইকুয়াল টু আই এইচ কস ডেল সাই ডেল টি। এবারে সাইটাকে আমি জাস্ট এক্সপ্রেসলি আর এবং টি এর ফাংশন হিসেবে লিখছি। এইটা এইচ সাই আর টি, এইটা হচ্ছে তোমার আই এইচ কস ডেল সাই আর টি বাই হচ্ছে তোমার ডেল টি। হ্যাঁ, শুরু করলাম। আর এবারে একটা কাজ করা যাক, এইচটা যেমন আছে এই সাই আর টিকে লেখা যায় কিরকম ভাবে, ইউ অপারেটর T0 সাই আর T0 এইটার উপরে কাজ করলে তোমার বেসিক্যালি এইটা এই যে এই ইকুয়েশন 1 থেকে তুমি যা সাই আর টির জায়গায় এটাকে বসাতে পারো, আমি বসালাম এটা। আচ্ছা, এটা কি হচ্ছে, এটা হচ্ছে আই এইচ কস ডেল ডেল টি, এটা আবার একই রকম ভাবে ইউ T0 সাই আর T0, এটা হলো। ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো যেটা, যে এইটা যখন তোমার ডান দিকে কাজটাকে করছে তখন এই 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 সকল T0 তো কনস্ট্যান্ট T0 ইনিশিয়াল টাইমটা, তাহলে ডেল ডেল টি যখন কাজ করবে সে এর উপরে কাজ করে, এটা যখন কনস্ট্যান্ট রয়ে যাবে সেরকম রয়ে যাবে। তাহলে আই এইচ কস ডেল ইউ T0, আর ডেল লেখার দরকার নেই, এটা তোমার ডি লিখে দিলেও চলবে, কারণ এখানে আর পজিশন ডিপেন্ডেন্ট পার্ট কিছু নেই। বাই ডিটি, আর এইটা কিন্তু গুণ হিসেবে যা সিম্পলি তোমার পড়ে থাকবে, কারণ এই T0 তো কনস্ট্যান্ট T0 না, ইনিশিয়াল টাইম তো কনস্ট্যান্ট এইটা। আর বাঁ দিকটা কি দাঁড়াচ্ছে, আচ্ছা এবারে দেখো এইচটা যখন তোমার কাজ করছে, এইচটা হচ্ছে তোমার, আচ্ছা এখানে আগে লিখি এটা। এবারে হ্যামিল্টনিয়ান অপারেটর সেটা স্পেশালি টাইমের উপর ডিপেন্ড করে না। হ্যামিল্টনিয়ান উপর যদি স্পেশালি টাইমের উপর ডিপেন্ড না করে, তাহলে ইউটা সেইটা তোমার যেমন আগে তুমি করে দাও, করে বাকিটা হচ্ছে এইচ সাই আর T0 তুমি লেখো। হ্যাঁ, মানে বেসিক্যালি এইচটা সেটা সাইয়ের উপরে কাজ করবে, ইউর উপরে কাজ করবে না, আর এখানে ডেল ডেলটিটা বেসিক্যালি তোমার ইউর উপর কাজ করলো, সাইয়ের উপর তোমার কাজ করলো না। আচ্ছা, এবারে যে কোনো আরবিট্রারি স্টেট সাই আর T0 জন্য দুই থেকে ওটাকে বাদ দিয়ে দাও, তাহলে ফরেন আরবিট্রারি স্টেট সাই আর T0, মানে এটা তো সবসময় তোমার 0 বা ইনফিনিটি কিছু নয়, তা তুমি চাইলে দুদিক থেকে এইটাকে আর এটাকে তুমি জাস্ট সিম্পলি চাইলে মানে মানে রাদার এটাকে অন্যভাবে বললে ভালো, এটাকে ঠিক এইভাবে দাঁড়াচ্ছে না, এটাকে মানে বাদ দেওয়া মানে হচ্ছে বাধ্য নয় তোমার অ্যাকচুয়ালি, এটাকে দাঁড়া এক সেকেন্ড
মানে আমি অপারেটর ফর্মে লিখবো, তো এইটা একটুখানি ভুল লিখছি। এখন এই কাজটাকে করবো না, আমি যখন কমিউটেটর দেখাবো তখন দেখাবো। আমি এক কাজ করি, এইটা এক সেকেন্ড, মানে সাইটা হচ্ছে একটা আরবিট্রারি ফাংশন। এবার ফাংশনাল ইকুয়েশনটাকে আমি অপারেটরাল ইকুয়েশন হিসেবে লিখতে চাইছি। মানে এটা হচ্ছে তোমার বেসিক্যালি এইচ ইউ টি জিরো সাই আর টি জিরো, এইটা হচ্ছে আইএইচ কস, এইটা এই জিনিসটা। আর এবার আমি চাইলে দুপক্ষ থেকে সাইটাকে বাদ দিতে পারি। মানে যেমন ধরো তুমি ধরো এসআই ইকুয়াল টু বি সাই যদি তোমার হয়, আর সাই যদি যে কোনো একটা আরবিট্রারি ফাংশন হয়, তাহলে এ অপারেটর বি অপারেটর কিন্তু তোমার সমান হবে। একটা স্পেসিফিক অপারেটরের জন্য হয়তো তোমার ওইটা হয়তো সাই মানে মানে এ সাই ওয়ান ইকুয়াল টু যদি মানে এ সাই ইকুয়াল টু বি সাই হয়, আর একটা স্পেশাল ফাংশনের জন্য হয়তো এমন হতে পারে যে ফাংশনগুলো আলাদা কিন্তু ওভারঅল রেজাল্টটা একই হয়ে গেল। কিন্তু এখন একটা আরবিট্রারি সেটের জন্য যদি তুমি বলো, তাহলে কিন্তু অপারেটর ইকুয়েশনটা হচ্ছে দুদিক থেকে তুমি বেসিক্যালি কি করছো, না সাইটাকে জাস্ট বাদ দিচ্ছ। ঠিক আছে, তো সাইটাকে বাদ দিলে তোমার কি দাঁড়াচ্ছে আলটিমেটলি? তাহলে দেখো এইখান থেকে তুমি আরবিট্রারি স্টেটের জন্য তুমি লিখতে পারছো এইচ সাই ইকুয়াল এইচ ইউ ইকুয়াল টু এইচ ইউ টি জিরো, এটাকে লিখতে পারা যাচ্ছে আই এইচ কস ডি ইউ টি জিরো বাই হচ্ছে তোমার ডিটি। তাহলে ব্যাপারটা হচ্ছে কিছু না, আমি যেটা দেখাতে চাইলাম সেটা হচ্ছে এই যে এই যে শোরিঞ্জার ইকুয়েশনটা ছিল, দেখো শোরিঞ্জার ইকুয়েশনের স্ট্রাকচারটা দেখো, তো এটা 2 নম্বর ইকুয়েশন, তাই স্ট্রাকচারটা দেখো, এখানে এইচ সাই ইকুয়াল টু আই এইচ কস ডেল সাই ডেল টি, তার মানে অ্যাজ ইফ সরাসরি স্টেটটা সেটা টাইমের সঙ্গে ইভলভ করছে তুমি দেখছো, তার বদলে এই 3 নম্বর ইকুয়েশনে তুমি যেটা পেলে সেটা হচ্ছে যে স্টেটটা অ্যাকচুয়ালি রিপ্লেসড হয়ে গেছে তোমার কি দিয়ে, না তোমার বেসিক্যালি হচ্ছে অপারেটর দিয়ে। এইটা তুমি লিখতে পারছো। ঠিক আছে, তাহলে এবারে এর সলিউশনটা তুমি যদি বের করতে চাও, সেই সলিউশনটাকে বের করার জন্য আমি এরকম করে ব্যাপারটাকে লিখি যে ধরো ডি ইউ টি জিরো নিচে ইউ টি জিরোটাকে করে দাও, এটা কি দাঁড়াচ্ছে, না তোমার বেসিক্যালি এইটা এদিকে এইটা চলে গেল, মানে এইচ বাই আই এইচ কস ডিটি এরকম দেখতে হচ্ছে এটা। এবার তুমি এটাকে ইন্টিগ্রেট করো, তাহলে ইন্টিগ্রেট করলে তোমার যেটা দাঁড়াচ্ছে, দেখো এই ডান দিকটা যেমন আছে থাক, বাঁ দিকটা যেটা আমি করে দিচ্ছি, ধরো টাইমটা তোমার লেসে 0 থেকে টিতে যাচ্ছে, টাইমটা যখন 0 থেকে টিতে যাচ্ছে তখন এইটা কি হবে, ইউ টি জিরো থেকে ইউ টি জিরোতে যাবে, তাহলে এইটা কি হয়, না এলএন ইউ টি জিরো টি জিরো বাই ইউ টি জিরো, এইটা দাঁড়াচ্ছে ইন্টিগ্রাল 0 থেকে টি এইচ বাই আই এইচ কস ইন্টু ডিটি। আচ্ছা, ইউ টি জিরো এটা বেসিক্যালি তোমার আইডেন্টিটি অপারেটর, তার মানে এলএন ইউ টি জিরো বাই আইডেন্টিটি অপারেটর, এটা হয়ে যাচ্ছে ইন্টিগ্রাল 0 থেকে টি এইচ বাই আই এইচ কস ডিটি। তাহলে এইখান থেকে হয়ে গেল ইউ, এখানে ফার্স্ট ব্র্যাকেটটা রাখবে না, ইউ টি জিরো এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার, এটা আইডেন্টিটি অপারেটর কাজ করলে কিছু পাল্টায় না, সেই জন্য এটা আর লেখার দরকার নেই। ই টু দি পাওয়ার ইন্টিগ্রাল 0 থেকে টি, এটাকে তুমি চাইলে মাইনাস আই এইচ বাই এইচ কস ইন্টু ডিটি এরকম, মানে উপর নিচে আই দিয়ে যদি গুণ করে দাও তাহলে তোমার আই স্কোয়ার মানে মাইনাস হয়ে গেল, এটা এইরকম ভাবে তুমি লিখতে পারছো। তার মানে দেখো এই যে সকল টাইম এভলিউশন অপারেটর, এই টাইম এভলিউশন অপারেটর কিন্তু তোমার এক্সপ্রেসিভ ফর্মটা হচ্ছে এরকম দেখতে। যদি একটা স্পেশাল কেসে ইফ এইচ ডাজ নট ডিপেন্ড অন টাইম এক্সপ্রেসিভলি হয়, যদি হ্যামিল্টনিয়ানটা টাইমের উপর ডিপেন্ড না করে, তাহলে তুমি হ্যামিল্টনিয়ানটাকে ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিতে পারো, তখন তুমি টাইম এভলিউশন অপারেটর কেমন করে লিখতে পারবে,
না ইউটি টি জিরো, এটাকে তুমি লিখতে পারবে ই টু দি পাওয়ার মাইনাস আই এইচ টি বাই এইচ ক্রস, এরকম ভাবে লিখতে পারবে এইটাকে। এবং তখন মানে আসলে এই যে এইচটা মানে মোস্ট অফ দ্য কেসে তাই হয়, মানে টাইম ডিপেন্ডেন্ট পারটারবেশন থিওরিতে তখন তোমার হ্যামিল্টনিয়ানটা টাইমের উপর ডিপেন্ড করতে পারে, কিন্তু আদারওয়াইজ যে কোনো স্টেশনারি স্টেট নিয়ে যখন তুমি কথাবার্তা বলো তখন হ্যামিল্টনিয়ানটা কিন্তু স্পেশালি দেখবে টাইমের উপর ডিপেন্ড করে না। টাইমের উপর যদি ডিপেন্ড না করে তাহলে জাস্ট ইন্টিগ্রেশনটা যখন তুমি করছো এই এইচটাকে তোমার ইন্টিগ্রেশনের বাইরে বের করে ফেলতে পারছো, তাহলে ডিটির উপর ইন্টিগ্রেশন করে টি হয়ে গেল, তাহলে ইউ টি টি জিরোটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস আই এইচ টি বাই হচ্ছে। আচ্ছা এখানে এক কাজ করতে পারতে, না না এক সেকেন্ড এইটাকে রাদার এইটাকে আমি ইনিশিয়াল টাইমটাকে তো জিরো জিরো ধরার বদলে আমাকে টি জিরো ধরে ধরে আসছে, এটাকে টি জিরো লিখে দিই, হ্যাঁ তাহলে একটু সুবিধা হবে। এক সেকেন্ড, মানে ইনিশিয়াল টাইমটাকে আমি জিরো ধরছি না, তো ইনিশিয়াল টাইমটাকে আমি টি জিরো এই সিম্বলটাকে ইউজ করছি, সরি ইনিশিয়াল টাইমটা হচ্ছে আমার টি জিরো, এইটাও তাই টি জিরো টি জিরো টি জিরো, তাহলে এইচ এইটা হবে তোমার টি মাইনাস টি জিরো বাই হচ্ছে তোমার এইচ কস। মানে ইনিশিয়াল টাইমটাকে জিরো করে তুমি ধরতে, তাহলে টি জিরোর জায়গা তুমি জাস্ট সিম্পলি জিরো বসিয়ে দেবে। এটা তার মানে কি দাঁড়াচ্ছে দেখো, তার মানে কি দাঁড়ালো যে তোমার এই ধরনের কেসে যখন হ্যামিল্টনের টাইমের উপর ডিপেন্ড করে না, তখন যদি কোনো একটা গিভেন টাইমে তোমাকে ওয়েভ ফাংশনটাকে পেতে হয়, তখন তো বাই ডেফিনেশন তোমাকে টি টি জিরো এটা কাজ করতে হয় সাই আর টি জিরো তার উপরে, তো তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার ই টু দি পাওয়ার আই মাইনাস আই হ্যামিল্টনিয়ান অপারেটর ইন্টু টি মাইনাস টি জিরো বাই এইচ কস, সেইটা গতিতে সাই আর টি জিরোর উপরে কাজ করে। তাহলে তুমি কিন্তু কোনো একটা গিভেন টাইমে, হ্যাঁ মানে ইনিশিয়াল টাইমে কিন্তু ওয়েভ ফাংশনটা জানো, তাহলে কোনো একটা গিভেন টাইমে ওয়েভ ফাংশনের এক্সপ্রেসিভ ফর্মটা কি হবে সেইটা কিন্তু তোমার এই জায়গা থেকে তুমি বুঝতে পারছো। এটা কখন সত্যি না, যখন ওই স্পেশাল কেসটা যখন হ্যামিল্টনিয়ান অপারেটরটা এক্সপেশালি টাইমের উপর ডিপেন্ড করে না, তখন এটা হচ্ছে তোমার সত্যি। এটা ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। স্যার বলছি ওই ওই 3 নম্বর ইকুয়েশনটা কি করে লিখলেন আরেকবার বলবেন? আচ্ছা 3 নম্বর ইকুয়েশনটা দেখো, মানে বেসিক্যালি কি হচ্ছে যে তুমি, আমি একটা জিনিস বলি তোমাকে, এখানে আমি আমি লিখাবার মুছে দেবো। ধরো তুমি একটা এরকম একটা বলছো যে এ অপারেটরটা একটা ফাংশনের উপরে কাজ করে, ধরো তোমার লেসে আর আর ধরো এটা সাইয়ের উপরে কাজ করছে আর বিটা সাইয়ের উপরে কাজ করছে, মানে এটা এ সাইয়ের উপরে কাজ করে যা দেয় বিটা সাইয়ের উপরে কাজ করে এক্স্যাক্টলি সেটা দেয়। আচ্ছা এবারে যদি সাইটা হচ্ছে সাইজ আরবিট্রারি হয়, মানে সাই মানে যে কোনো ফাংশনের জন্যই যদি এটা হয়, ইফ সাইজ আরবিট্রারি, তখন আমি কি লিখতে পারবো, দেন এ আর বি তারা নিশ্চয়ই সেম অপারেটর। একটা স্পেশাল ফাংশনের জন্যে হয়তো স্পেশাল ফাংশনের জন্যে তোমার এইটা হয়তো আনফরচুনেটলি হয়ে যেতে পারে, কিন্তু যে কোনো ফাংশনের জন্য যদি এটা হয়, তুমি যে কোনো ক্ষেত্রে তুমি ধরো লেস আমি কথা বলছি, এই যে তুমি লেখো না ধরো এক্স পি এক্স, এই কমিউটেটরটা সাইয়ের উপরে কাজ করে আই এইচ ক্রস সাই দেয়, তো এটা দেয় তো। এবার যে কোনো সাইয়ের জন্যই যদি ওটা দেয়, তুমি এইভাবে লেখো না, তাহলে এক্স পি এক্স কমিউটেটর নিশ্চয়ই আই এইচ ক্রস, এটা লেখো তো। হ্যাঁ একদম তাই কাজটাকে করছি। তাহলে যে কোনো আরবিট্রারি স্টেটের জন্যই যদি এটা সত্যি হয়, তাহলে এ সাইয়ের উপরে কাজ করে কাজ করে যা দিল, বি সাইয়ের উপরে কাজ করে কিন্তু এক্স্যাক্টলি সেটা দেয়। তার মানে পরিষ্কার অপারেটরগুলো বেসিক্যালি সমান। এখানে আমি সেই কাজটাকে করেছি। দেখো এই যে ইকুয়েশনটা এইচ ইউ সাই আর টি জিরো, সেটা হচ্ছে আই এইচ কস ডি ইউ টি টি জিরো বাই ডিটি ইন্টু সাই আর টি জিরো। এখানে সাইটা কিন্তু যে কোনো একটা আরবিট্রারি ফাংশন, সাই যদি আরবিট্রারি ফাংশন হয়, তাহলে নিশ্চয়ই দুদিক থেকে সাইটাকে বাদ দিয়ে অপারেটরগুলো তোমার বেসিক্যালি সমান। আমি সেই কাজটাকেই করেছি, সেটাকে এখানে লিখেছি। ঠিক আছে? হ্যাঁ এইটা হচ্ছে ব্যাপার। এটা আরবিট্রারি একটা স্পেশাল ফাংশনের জন্য যদি হতো, মানে সাই যদি একটা স্পেশাল ফাংশন হতো, স্পেশাল মানে একদম একটা পার্টিকুলার ভ্যালু আছে তার, তাহলে এটা তুমি লিখতে পারতে না। কিন্তু যেহেতু ফাংশনটা তোমার আরবিট্রারি ফাংশন,
তাহলে যদি এরকম হয় যে কোনো ফাংশনের জন্যই যদি কোনো একটা অপারেটর একটা ফাংশনের উপরে কাজ করে যা ভ্যালু দিচ্ছে অন্য একটা অপারেটর ফাংশনের উপরে কাজ করে ওই একই ভ্যালু দিচ্ছে, তাহলে নিশ্চয়ই অপারেটরগুলো হচ্ছে তোমার বেসিক্যালি সেম অপারেটর। ঠিক আছে, দেখো যা হলো ব্যাপারটা পরিষ্কার এখন পর্যন্ত? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে তো? তাহলে তোমার টাইম এভলিউশন অপারেটর বা প্রোপাগেটর সেইটা, এবং সেটাতে তোমার কি অ্যাকচুয়ালি কাজ করছে সেই জিনিসটা একটুখানি বুঝে নেওয়ার দরকার আছে। আচ্ছা, নেক্সট যে কনসেপ্টটা আমরা ইন্ট্রোডিউস করব সেটাকে বলা হচ্ছে তোমার প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি। প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি। আচ্ছা, ব্যাপারটা খুব সহজ। তুমি শুরু করো সকল টাইম ডিপেন্ডেন্ট পার্টারবেশন, টাইম ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশন থেকে। তাহলে ফ্রম টাইম ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশন তোমার ধরো এইখান থেকে এটাকে এগিয়ে লিখি, মানে উল্টে লিখি, আই এইচ কস ডেল সাই ডেল টি, এটা বেসিক্যালি তোমার হ্যামিল্টনিয়ান ইন্টু সাই। আচ্ছা, অবশ্যই এখানে আরটা তোমার সাইটা হচ্ছে আর এবং টি এর ফাংশন। হ্যাঁ, মানে যেখানে আমি লিখে দিচ্ছি হয় সাইটা অ্যাজ এ ফাংশন অফ আর অ্যান্ড টি, এটা। আচ্ছা, এবার হ্যামিল্টনিয়ানটা তুমি কেমন করে লিখতে পারো? হ্যামিল্টনিয়ানটা হচ্ছে তোমার বেসিক্যালি মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডেল স্কোয়ার প্লাস পোটেনশিয়াল এনার্জি ইন্টু সাই, এটা মাইনাস এইচ কস বাই টোয়াইস এম ডেল স্কোয়ার প্লাস ভি ইন্টু সাই। হ্যাঁ, এটা বা হয়তো চাইলে এইরকম ভাবে লিখতে পারো, মানে এটাকে খুলে লিখতে পারো মাইনাস এইচ কস বাই টোয়াইস এম ডেল স্কোয়ার সাই প্লাস ধরো ভি ইন্টু সাই। তাহলে আমি এই টাইম ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশনটাকে এই এরকম একটা ফর্ম ধরো আমি লিখলাম। তো এইটা তুমি ধরে নাও ইকুয়েশন 1। আচ্ছা, এবারে এই ইকুয়েশনটা তুমি এক কাজ করো, তুমি কমপ্লেক্স কনজুগেট নিয়ে নাও। টেকিং কমপ্লেক্স কনজুগেট কি দাঁড়াবে? এখানে আইটা তোমার মাইনাস আই হয়ে যাবে, আর সাইটা কিন্তু ইন জেনারেল কমপ্লেক্স, যেখানে সাই থাকবে তাকে তোমার সাই স্টার করে দিতে হবে। এইটা এখানে থাকছে কত? মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম রইল ডেল স্কোয়ার সাই স্টার হলো প্লাস ভিটা তো ইন জেনারেল রিয়েল, এটা সাই স্টার হয়ে গেল। এটা হচ্ছে তোমার 2 নম্বর। তাহলে আমি জাস্ট 1 নম্বর ইকুয়েশনটা টাইম ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশন থেকে পেলাম। এবারে আমি তোমার বোথ সাইডে কমপ্লেক্স কনজুগেট নিয়ে নিয়েছি, মানে টেকিং কমপ্লেক্স কনজুগেট ইন বোথ সাইডস, এটা আমি নিয়ে নিয়েছি। ঠিক আছে। আচ্ছা, এবার একটা কাজ করছি যে এই যে 1 নম্বর ইকুয়েশনটা, সেই 1 নম্বর ইকুয়েশনটা আমি বাঁদিক থেকে সাই স্টার দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে লেফট মাল্টিপ্লাইং ইকুয়েশন 1 বাই সাই স্টার, এটা সাই স্টার দিয়ে আমি গুণ করে দিচ্ছি। তাহলে কি দাঁড়াচ্ছে? আচ্ছা, আই এইচ কসটা তুমি আগে লিখতেই পারো, সাই স্টার ডেল সাই ডেল টি ইকুয়াল টু মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম সাই স্টার ডেল স্কোয়ার সাই প্লাস সাই স্টার ভি অপারেটর সাই। এটা হলো 3 নম্বর ইকুয়েশন। এটা তাহলে আমি কি করলাম না, এই যে ইকুয়েশনটা আছে 1 নম্বর ইকুয়েশনটা বাঁ দিক থেকে সাই স্টার দিয়ে গুণ করছি। তাহলে আই এইচ কস সাই স্টার ডেল সাই ডেল টি ইকুয়াল টু মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম সাই স্টার ডেল স্কোয়ার সাই প্লাস সাই স্টার ভি সাই। এটা হলো। আচ্ছা, আবার এই 2 নম্বর ইকুয়েশনটা যেটা, সেখানে বাঁ দিক দিয়ে তুমি সাই দিয়ে গুণ করে দাও। নেক্সট হচ্ছে লেফট মাল্টিপ্লাইং ইকুয়েশন 2 বাই সাই। আমি কি পেলাম? মাইনাস আই এইচ ক্রস সাই
ডেল সাই স্টার বাই ডেল টি ইকুয়াল টু মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম সাই ডেল স্কোয়ার সাই স্টার প্লাস সাই ভি অপারেটর সাই স্টার। এটা হচ্ছে তোমার 4 নম্বর ইকুয়েশন। এটা ঠিক আছে। আচ্ছা, এবার আমি কি করছি, তোমার ওই ধরো 3 থেকে 4টাকে জাস্ট বিয়োগ করে দাও। তাহলে তাহলে ইকুয়েশন 3 মাইনাস ইকুয়েশন 4 করো। তাহলে খেয়াল করো, এইটা থেকে এটা মাইনাস করলে এই মাইনাস মধ্যে প্লাস হয়ে গেল। তাহলে আই এইচ কস পড়ে রইল কত, সাই স্টার ডেল সাই ডেল টি মাইনাস সাই ডেল সাই স্টার বাই ডেল টি, এটা দাঁড়াচ্ছে। আচ্ছা, এইটা কি দাঁড়াচ্ছে না মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম যদি তুমি কমন নাও এটা। আচ্ছা, এইখান থেকে এইটা করছি বলে আমি আগে মাইনাসটাকে কমন নিচ্ছি। তাহলে মাইনাস এইচ কস বাই টোয়াইস এম যদি কমন নাও, পড়ে থাকছে কি সাই স্টার ডেল স্কোয়ার সাই মাইনাস সাই ডেল স্কোয়ার সাই স্টার, এটা পড়ে থাকছে। আর এইটা দেখো তোমার বেসিক্যালি কেটে যাচ্ছে, মানে তোমার এই যে দুটো ইকুয়েশন, মানে তুমি যদি দেখো এই দুটো কিন্তু তোমার বেসিক্যালি কেটে যাচ্ছে, কারণ এই ভিটা হচ্ছে তো রিয়েল, তাই তো। তাহলে এবারে কোন একটা অপারেটর মানে ভি অপারেটরটা তার যে এক্সপ্লিসিট ফর্মটা হয়, হ্যাঁ, সেই ফর্মটার জন্য কি হবে, মানে মানে তুমি মানে ভিটা তো পজিশনের ফাংশন বেসিক্যালি, পজিশনের ফাংশন হলে পজিশন অপারেটর সরিঞ্জের পজিশন রিপ্রেজেন্টেশন হয়, কিন্তু পজিশন ইটসেলফ হয়ে যাচ্ছে। সেই জন্য তুমি কি করতে পারো, তোমার বা অন্যভাবেও তুমি যেভাবে খুশি ভাবতে পারো যে ভিটা একটা হারমিশন অপারেটর, সেখান থেকেও তুমি বলতে পারো, একই মানে আর কি। জাস্ট এই যে কোয়ান্টিটিটা আর এই যে কোয়ান্টিটি, তারা কিন্তু বেসিক্যালি সমান সমান বলে কিন্তু তুমি এটাকে সেফলি কেটে দিতে পারো। ঠিক আছে, এটা বাদ দিয়ে দিলে, তাহলে এটা লিখছি না আর কি, প্লাস 0, মানে বুঝতে পারছো তো। এইটা সমান হবে সেটা পরিষ্কার। তো তুমি এক করতে পারো যে তুমি যদি ভি এর একটা ফর্ম ধরো, ভিটা কি হয় না, ভিটা হচ্ছে শুধুমাত্র পজিশনের ফাংশন, তার পজিশনে একটা ভি অপারেটর একটা ফাংশনের উপরে কাজ করে কিচ্ছু পাল্টায় না, মানে ভিটা ভি হিসেবে গুণ হিসেবেই রয়ে যায়। মানে অপারেটর তুমি বলছো কিন্তু বেসিক্যালি ওটা গুণ হিসেবে, মানে পজিশন অপারেটর কেমন পজিশন ইটসেলফ, তার মোমেন্টাম অপারেটর তো মোমেন্টাম ইটসেলফ। তার এখানে অপারেটর নামটা নামেই আছে, তার মানে কি আছে, তোমার 3টে জিনিস গুণ হয়েছে, সাই স্টার ভি, এখানেও সাই স্টার ভি, এখানেও তোমার সাই স্টার ভি, আলটিমেটলি তোমার জিনিসটা কেটে গেল এটা। আচ্ছা, এবারে দেখো তাহলে তুমি এই যে আই এইচ কস্ট এখান থেকে সরিয়ে দাও, সরিয়ে দিয়ে তুমি এইটাকে কেমন করে লিখতে পারো দেখো। হ্যাঁ বলো স্যার ওইখানটা স্যার মাইনাস হবে, মাইনাস আরেকবার বলো কি বলছো। স্যার ওই স্যার মাইনাস আই এইচ ক্রস হবে না, মানে স্যার ওইখানে স্যার ওই ইকুয়েশন 4 আগে তো একটা তো মাইনাস আছে এইদিকে। না আমি 3 থেকে 4 বিয়োগ করছি তো, ইকুয়েশন 3 মাইনাস ইকুয়েশন 4 করছি। ও এটা সরি, এটা মাইনাসটা প্লাস হবে, সরি। হ্যাঁ, এটা প্লাস হবে। হ্যাঁ, এটা আমি এই 3 থেকে 4 বিয়োগ করছি, এটা মাইনাসটা প্লাস হয়ে গেল এটা। তাহলে এবারে দেখো এই আই এইচ কস্টটাকে তুমি এইদিকে পাঠিয়ে দাও। তাহলে আই এইচ কস্টটা এদিকে পাঠিয়ে দিলে কি দাঁড়াচ্ছে, এটা মাইনাস এইচ কস বাই টোয়াইস এম ইন্টু আই হচ্ছে, বা টোয়াইস আই ইন্টু এম হচ্ছে, মানে আই এইচ কসটা এখানে পাঠিয়ে দিচ্ছ তুমি। তাহলে কি হচ্ছে না, একটা এইচ কেটে গেল, তাহলে এইচ কস বাই টোয়াইস আই ইন্টু এম হলো। আচ্ছা, আর আর তাহলে বাঁ দিকে পড়ে থেকে ভেতরের পার্টটা। আচ্ছা, ভেতরের পার্টটা কেমন করে তুমি লিখতে পারো দেখো তো। আলটিমেটলি এটা না, এটা মানে তুমি যদি ডেল টি সাই স্টার সাই করো, তাহলে সাই স্টার ডেল সাই ডেল টি প্লাস সাই ডেল সাই স্টার ডেল টি, তাহলে এইটা লিখতে পারছো। আর এইটাকে কেমন করে লিখতে পারছো দেখো, এইটা হচ্ছে তোমার সকল এই অপারেটরটা, সেইটা তোমার সাই স্টার ডেল সাই মাইনাস সাই ডেল সাই স্টার, এইটা মানে এটা তো গ্রেডিয়েন্ট অপারেটর। তা তুমি যদি কাজ করো দেখো, তাহলে এইটা কখন এর উপরে কাজ করবে, মানে তুমি এই ব্যাক করে দেখো, ব্যাক করে যখন তুমি এইটা যখন তোমার আলটিমেটলি কাজ করবে, তাহলে কি হবে, প্রথমে এইটা হচ্ছে তোমার এর উপরে কাজ করলো, সাই স্টারের উপরে কাজ করলো, আমি তোমাকে দেখাচ্ছি আবার পরে মুছে দেবো। এইটা এর উপরে কাজ করলো, এইটা যেমন আছে রয়ে গেল, প্লাস হচ্ছে এইটা যেমন আছে রয়ে গেল, এইটা এর উপরে কাজ করলো, ডেল স্কোয়ার সাই হয়ে গেল, মাইনাস এইটা যখন এর উপরে কাজ করছে, ডেল সাই স্টার এইটা, আর মাইনাস আবার এ করলে মাইনাস তোমার সাই
ডেল স্কোয়ার সাই স্টার হয়ে গেছে। তাহলে দেখো এইটা তোমার কেটে চলে যাচ্ছে, তার মানে এইটা বেসিক্যালি হচ্ছে এইটার সঙ্গে সমান, ঠিক আছে? এটা মানে যে এইটার সঙ্গে তোমার বেসিক্যালি সমান হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তোমার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি কি করবে, ওটাকে ওই ওয়ান ডাইমেনশনে করে না, তুমি ডেল অপারেটরটাকে ধরো, ওটা ডিডিএক্স অপারেটর, ডিডিএক্স অপারেটর করে দেখো, তুমি পরিষ্কার বুঝতে পারবে। আমি একবার সরাসরি 3 ডাইমেনশনে করে দিচ্ছি। হ্যাঁ, এমনি বাচ্চাদের জন্য আমি এটা প্রথমে 1 ডাইমেনশনে করে তারপর 3 ডাইমেনশনে জেনারেলাইজেশনটাকে করি। হ্যাঁ, তুমি যদি মনে হয় যে তোমার অসুবিধা হচ্ছে, তুমি 1 ডাইমেনশনে করে নাও, যেখানে ডেল অপারেটরটা হচ্ছে তোমার বেসিক্যালি হচ্ছে ডিডিএক্স অপারেটর। ডিডিএক্স অপারেটরটা কাজ করো ডিডিএক্স সাই স্টার ডি সাই ডিএক্স মাইনাস সাই ডি সাই স্টার ডিএক্স। যদি তুমি করো দেখবে মাঝের যে টার্মগুলো কেটে চলে যাবে, কেটে গেলে তার আগের যেটা সেটাই হয়ে যাবে। ঠিক আছে না? এটা আচ্ছা, তাহলে এবারে এই ইকুয়েশনটাকে এইরকম ভাবে লেখো যে তোমার ডেল ডেল টি সাই স্টার সাই প্লাস এইচ কস বাই, আচ্ছা এখানে এটাকে একটু এগিয়ে দিই, প্লাস ডেল অপারেটরটা তুমি আগে করে দিলে এইচ কস বাই টোয়াইস আই এম সাই স্টার এইটা মাইনাস সাই এইটা, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। এটা ফাংশন। আর এবারে তুমি ধরো এই সাই স্টার সাই এইটা হচ্ছে তোমার রো, এটা বেসিক্যালি তোমার প্রবাবিলিটি ডেনসিটি, এটা তুমি জানো এইটা। আর এই এইচ ক্রস বাই টোয়াইস আই এম সাই স্টার ডেল সাই মাইনাস সাই ডেল সাই স্টার, এইটাকে তুমি বলো লেসে জে। হ্যাঁ, অনেক সময় জেও বলা হয়, অনেক সময় এসও বলা হয়। এইটা হচ্ছে সকল প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি। তাহলে এই যেটা হচ্ছে তোমার প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি, আর তোমার সাইজটা সাইটে সেটা হচ্ছে তোমার প্রবাবিলিটি ডেনসিটি। তাহলে তখন এই যে ইকুয়েশনটা সকল ইকুয়েশন 5, তাহলে নাও ইকুয়েশন 5 লুকস লাইক কি এখন দেখতে না, ডেল রো বাই ডেল টি প্লাস এইটা, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু তোমার 0। আর এইটা হচ্ছে তোমার বেসিক্যালি কনজারভেশন ইকুয়েশন বা কন্টিনিউটি ইকুয়েশন। হ্যাঁ, মানে একটা ইনকম্প্রেসিবল ফ্লুইডের জন্য তুমি এরকম একটা ইকুয়েশন সেট করতে পারো যেখানে রোটা থাকে হচ্ছে তোমার মাস ডেনসিটি, আর যেটা হচ্ছে তোমার সকল ফ্লাক্স, ফ্লাক্স মানে হচ্ছে তোমার সকল মানে কি বলবো অ্যামাউন্ট ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। এই যে ইকুয়েশনটা এটা হচ্ছে সিমিলার টু, মানে এই ইকুয়েশনটাকে বলা হয় সিমিলার টু কনজারভেশন ইকুয়েশন। মানে এই ইকুয়েশনটা কনজারভেশন ইকুয়েশন, কনজারভেশন ইকুয়েশন। এবার একটা ইনকম্প্রেসিবল ফ্লুইড যদি কনসিডার করো, মানে লিকুইড টাইপের আর কি, পরে ইনকম্প্রেসিবল ফ্লুইড রো হচ্ছে তোমার মাস ডেনসিটি হয়, মানে মাস পার ইউনিট ভলিউম হয়, আর যেটা হচ্ছে তোমার মাস ফ্লাক্স হয়। মাস ফ্লাক্স মানে হচ্ছে তোমার বেসিক্যালি অ্যামাউন্ট ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। তাহলে যেটা তোমার এই যে ইকুয়েশনটা, এটা যে ক্লাসিক্যাল ফিজিক্সে এটা ফ্লুইড ডায়নামিক্সে আছে, যেটাকে বলে কনজারভেশন ইকুয়েশন। এই কনজারভেশন ইকুয়েশন ডেল রো বাই ডেল টি ইকুয়াল টু গ্রেডিয়েন্ট অফ জে ইন্টু গ্রেডিয়েন্ট অফ, এটা হচ্ছে সরি গ্রেডিয়েন্ট না, ডাইভারজেন্স, ডাইভারজেন্স অফ জে, এটা 0 হয় আর কি এটা। এবারে যেখানে তোমার ওই রোটা হচ্ছে মাস ডেনসিটি হয়, আর যেটা হচ্ছে তোমার মাস ফ্লাক্স অর্থাৎ অ্যামাউন্ট অফ মাস ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনের এরিয়া হয়। এবার তুমি দেখলে যে তোমার টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে তুমি একই রকমের একটা ইকুয়েশন পেলে, কিন্তু এই ইকুয়েশনে রোয়ের জায়গায় তোমাকে লিখতে হচ্ছে কি সাই স্টার সাইকে, আর এইচ কস বাই টোয়াইস আই এম সাই স্টার ডেল সাই মাইনাস সাই ডেল সাই স্টার, এইটাকে তোমার লিখতে হচ্ছে মানে যে জায়গায় এই জিনিসটাকে লিখতে হচ্ছে আর কি। তাহলে ওখানে যেটা মাস ডেনসিটি ছিল, এটা এখানে সেটা হয়ে গেল ডেনসিটি, আর ওখানে একটা মাস ফ্লাক্স ছিল, এখন সেটা এখানে হয়ে গেল প্রবাবিলিটি
কারেন্ট ডেনসিটি, বা সিম্পলি ওটাকে তুমি বলতে পারো কারেন্ট ডেনসিটি। ঠিক আছে, তাহলে এই যে এটা মানে যে প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি, মানে এমনি প্রবাবিলিটি নিয়ে অনেক কথাবার্তা অলরেডি বলা হয়, কিন্তু এই প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মানে তুমি যদি ধরো কোন একটা মানে পার্টিকুলার এগুলো পরে দেখবে যে যখন ধরো একটা মানে ফাইনাইট বেরিয়ার প্রবলেম যখন তুমি কনসিডার করছো, একটা ইনফাইনাইট বেরিয়ার প্রবলেমে যেটা করা হচ্ছে পার্টিকেলটা বক্সের মধ্যেই রেখে দেওয়া হচ্ছে, সেখানে যদি প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি ক্যালকুলেট করা দেবে সেটা তোমার জিরো বেরোবে। কিন্তু আজকে তার বদলে যদি তুমি এরকম একটা করতে যে একটা ফাইনাইট বেরিয়ার প্রবলেম তুমি করছো যেখানে তোমার টানেলিংটা হতে পারে, এই টানেলিং হচ্ছে কিনা সেইটা বোঝার একটা রাস্তা কিন্তু এই প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটিটা তার একটা তুমি নন জিরো ভ্যালু পাচ্ছ কিনা, মানে অর্থাৎ কিছু ফ্লো করছে কিনা। মানে ফ্লো যদি করে তবেই তোমার ফ্লাক্সটা নন জিরো হবে। এখানেও তাই, যদি কোনো একটা মানে ধরো একটা জায়গা থেকে মানে কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং বা ইত্যাদি ইত্যাদির জন্য জাস্ট তোমার জিনিসটা ফ্লো করে চলে যাচ্ছে বা মানে বেরিয়ে চলে যাচ্ছে আর কি, তখন তুমি এই দেখবে প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি তার একটা নন জিরো ভ্যালু তুমি পাবে। মানে তোমাকে জাস্ট হারমোনিক অসিলেটর মানে পার্টিকুলার বক্স প্রবলেম বা এই ধরনের প্রবলেম, যে প্রবলেমগুলোতে বাউন্ড প্রবলেম, যে বাইরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর কি, সেই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি ক্যালকুলেট করে দেখবে, ওটা বেশি করে তোমার জিরো বেরোবে। মানে তোমাকে যদি ওয়েভ ফাংশন একটা দিয়ে দেওয়া হয়, তার পার্টিকুলার বক্সের ক্ষেত্রে ওয়েভ ফাংশনটা দিয়ে দেওয়া হলো, হ্যাঁ, তাহলে তুমি তার ক্ষেত্রে প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি ক্যালকুলেট করে দেখবে কি হচ্ছে। হ্যাঁ, আর তার বদলে যখন ফাইনাইট বেরিয়ার প্রবলেম আমরা করব তখন দেখবে যেখানে টানেলিং হতে পারে আর কি, সেক্ষেত্রে যদি তুমি এই ফ্লাক্সটাকে ক্যালকুলেট করো তখন দেখবে তার একটা নন জিরো ভ্যালু বেরোচ্ছে বা প্রবাবিলিটি কারেন্ট ডেনসিটি একটা নন জিরো ভ্যালু বেরোচ্ছে। এই জন্য এটা কিন্তু একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা টার্ম তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার বলছি সাই স্টার সাইটা তো টাইমের উপর ইন্ডিপেন্ডেন্ট, তাহলে ডেল ডেল টি অফ সাই স্টার সাই যেটা ডেল রো ডেল টি ওটা তো জিরো হওয়ার কথা। এইটা তো হ্যাঁ এইটা বলছো তো, হ্যাঁ জিরো হবে। মানে জিরো হবে কখন? জিরো হবে স্টেশনারি স্টেটের জন্য। ঠিক কথা বল, যদি স্টেশনারি স্টেট হয় তখন এই দুটো টার্ম কিন্তু আলাদা আলাদা করে জিরো। মানে 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 এই যেটা বলছে এই যে ডেল ডেল টি সাই স্টার সাই, এটাও তোমার জিরো হয়ে যাবে, সেকেন্ড টার্মটাও জিরো হয়ে যাবে, তাহলে জিরো ইকুয়াল টু জিরো ইকুয়েশন হবে। কিন্তু তো সমস্ত স্টেট তো স্টেশনারি নয়, ঠিক আছে? তা স্টেশনারি স্টেট যদি না হতো তাহলে এটা তখন ভ্যালু থাকবে। আমি তো সেটাই বলছি, যদি স্টেশনারি স্টেট হয় তোমার এটাও জিরো এটাও জিরো, মানে এটা তো জিরো, তাহলে অটোমেটিক্যালি মানে ফ্লাক্সটা তোমার জিরো হতে বাধ্য। যেটা আমি বলছিলাম যে পার্টিকেল ইনে মানে বক্সের যখন তুমি কনসিডার করবে, অর্থাৎ যেখানে টানেলিং কিছু হচ্ছে না, তো সময়ের সাথে সাথে কিছু পাল্টাচ্ছে না আর কি, হ্যাঁ, তখন কিন্তু এই দুটোই আলাদা আলাদা করে জিরো হয়ে যাবে। হুম, বুঝছে, বোঝা গেল? ঠিক আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আর একটা জিনিস একটুখানি বলে নিই এই এই কনটেক্সটে, সেটা হচ্ছে ধরো টোটাল প্রবাবিলিটি যদি দেখো, টোটাল প্রবাবিলিটি পি টোটালটা কিভাবে লেখো? ব্র্যাকেট ডটের সাথে করলে সাই সাই এরকম ভাবে লিখবে তো। তাহলে এবারে যদি এই টোটাল প্রবাবিলিটি টাইমের সাথে সাথে পাল্টাচ্ছে কিনা তুমি দেখতে চাও, এটা কি করবে তাহলে? ডিসাই বাই ডিটি। আর আমি এক কাজ করি, পার্শিয়াল ডেরিভেটিভ করি, মানে আমি তো টাইমের সঙ্গে দেখবো, কারণ প্রবাবিলিটিটা তোমার ওটা পজিশন এবং টাইম দুটোর উপর ডিপেন্ড করতে পারে, আমি শুধুমাত্র টাইমের উপরে দেখছি ডিপেন্ডেন্সটা। ডেল সাই ডেলটি সাই প্লাস সাই ডেল সাই ডেলটি, তাহলে ডেল পি টোটাল বাই ডেল টি। আচ্ছা দেখো, এবার টাইম ডিপেন্ডেন্ট শোডিঞ্জার ইকুয়েশন তোমায় কি বলছে না, এইচ সাই ইকুয়াল টু আই এইচ কস ডেল সাই ডেল টি। তাহলে এইখানে এই যে ডেল সাই ডেল টির জায়গায় তুমি বসিয়ে দিচ্ছ এইচ সাই বাই আই এইচ কস সাই প্লাস এটা সাই এইচ সাই বাই আই এইচ কস, এটা এখান থেকে আমি লিখলাম। আচ্ছা, এটা কিন্তু কেট পার্টের মধ্যে আছে, তাহলে এটা মাইনাস ওয়ান বাই আই এইচ কস এলো, এটা ব্রা পার্টের মধ্যে আছে বলে তার কমপ্লেক্স কনজুগেট হিসেবে বাইরে বেরিয়ে আসবে, এটা এইচ সাই সাই হলো। আর প্লাস এটা কিন্তু ব্রা পার্টের মধ্যে আছে, এটা হলো
আচ্ছা এবারে দেখো এটা 1/IH cos তুমি কমন নিচ্ছ, এটা সাই এইচ সাই হলো এটা। আচ্ছা এবারে হ্যামিল্টনিয়ান অপারেটর তোমার হারমিশন অপারেটর, সেখানে কেট থেকে ব্রা বা ব্রা থেকে কেট যেখানেই জায়গা না যাও না কেন সেটা একই থাকবে, মানে এটা মানে আমি তো জিরো করা নিয়ে কথা, এটাকে মাইনাসই রেখে দিচ্ছি। হ্যাঁ এটা দেখো এটা হচ্ছে মাইনাস IH cos। এবারে যেহেতু তোমার আচ্ছা এইটা আমি এই দিকে না হয় রাখছি, ধরো এইটা রাখলাম, এটা মাইনাস হয়ে গেল, মাইনাস যেহেতু কমন নিয়ে নিচ্ছে। এবারে খেয়াল করে দেখো যে হ্যামিল্টনিয়ান অপারেটর কিন্তু হারমিশন অপারেটর, তাহলে কেট থেকে ব্রাতে এসে চলে যেতে পারে উইদাউট চেঞ্জিং এনিথিং। এটা কেন লিখতে পারলে, কারণ অ্যাজ এইচ ইজ হারমিশিয়ান। তাহলে কি দাঁড়াচ্ছে থাকে, এইটা তোমার বেসিক্যালি কিন্তু জিরো দাঁড়িয়ে গেল। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে মানে তোমার হয়তো ওই মানে স্টেশনারি স্টেট হোক বা না হোক যাই হোক, হ্যাঁ টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন তো যে কোনো তোমার ওয়েভ ফাংশন সেটা তো স্যাটিসফাই করবে। তাহলে মানে প্রবাবিলিটি ডেন্সিটি, যেটা প্রবাবিলিটি ডেন্সিটিটা তোমার টাইম ইন্ডিপেন্ডেন্ট হবে স্টেশনারি স্টেটের জন্য, আর স্টেশনারি স্টেট যদি না হয় তাহলে কিন্তু সেটা টাইমের উপর ডিপেন্ড করতে পারে, কিন্তু টোটাল প্রবাবিলিটি ডেন্সিটি সেইটা কিন্তু অলওয়েজ কনজার্ভ থাকবে, সেটা টাইমের উপর পাল্টাবে না। মানে এইটার জন্য আমাকে কিন্তু কোনো স্টেশনারি স্টেট বা হ্যানা তেনা কিচ্ছু ধরতে হয়নি আর কি। মানে টোটাল প্রবাবিলিটি অর দ্য নর্ম যেটাকে বলা হয় মাস্ট বি টাইম ইন্ডিপেন্ডেন্ট। যেটা হচ্ছে টোটাল প্রবাবিলিটি, এটা কনক্লুশন যেটা তুমি পাচ্ছ, টোটাল প্রবাবিলিটি or norm of wave function must be time independent। মানে শুধু প্রবাবিলিটি ডেন্সিটি মানে ইনস্ট্যান্টিনিয়াস প্রবাবিলিটি ডেন্সিটি যেটা, সেটা স্টেশনারি স্টেটের জন্য টাইম ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু স্টেশনারি স্টেট যদি না হয় তাহলে মানে যেটা আমি লিখেছিলাম না যে লিনিয়ার কম্বিনেশন অফ স্টেশনারি স্টেট ইজ নট নেসেসারিলি স্টেশনারি, তাই যদি তুমি একটা স্টেট তৈরি করছো টেকিং দ্য লিনিয়ার কম্বিনেশন অফ স্টেশনারি স্টেটস, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে প্রবাবিলিটি ডেন্সিটি টাইমের উপর ডিপেন্ড করছে, তাহলে স্টেশনারি থাকছে না। কিন্তু টোটাল প্রবাবিলিটি ডেন্সিটি সেইটা কিন্তু তোমার সবসময় টাইম ইন্ডিপেন্ডেন্ট হবে, সেটা সময়ের সাথে সাথে কিন্তু পাল্টাবে না। মানে ধরো এমন হলো যে একটা টানেলিং যেখানে হচ্ছে, অর্থাৎ বক্সের ভেতরে পাওয়ার একটা প্রবাবিলিটি আছে, বক্সের বাইরে তাকে একটা পাওয়ার প্রবাবিলিটি আছে, অর্থাৎ প্রবাবিলিটি কারেন্ট ডেন্সিটি তার ক্ষেত্রে হয়তো নন জিরো, কিন্তু টোটাল প্রবাবিলিটিকে যে কোনো একটা মুহূর্তে তুমি ক্যালকুলেট করো সেইটা কিন্তু সবসময় তোমার 1 বেরোবে, মানে নর্মালাইজ হলে 1 বেরোবে, নর্মালাইজ না হলে টোটাল প্রবাবিলিটি কিন্তু কনস্ট্যান্ট থাকবে, সেটা টাইমের উপর কিন্তু কোনো রকম ভাবে ডিপেন্ড করবে না। এটা একটা জিনিস সেটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? হলো, এটা বোঝা গেছে তো? আচ্ছা আর একটা জিনিস সেটা আমাদের করতে হবে, মানে আজকে করবো কিনা সেটা ভাবছি। হ্যাঁ দেখো আজকে আসলে আমার একটু তাড়া আছে, আমি আর একটা জিনিস মানে ভীষণ ইম্পর্টেন্ট জিনিস যেটা আমাদের করতে হবে, সেইটা আমার আজকে করলে অনেকটা সময় চলে যাবে, মানে এটা নিয়ে অনেক ডিসকাশনের জায়গা আছে। সেটা হচ্ছে যেটা মূল যে জায়গাটা, সেটা হচ্ছে যে আমি এই তোমার যদি যে কোনো একটা অ্যাভারেজ ভ্যালু তার টাইম এভলিউশনটাকে দেখি আর কি, অ্যাভারেজ ভ্যালু বা এক্সপেকটেশন ভ্যালু তার টাইম এভলিউশনটাকে দেখি, সেটাও বেসিক্যালি টাইম ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে আনা যাবে, সেইটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে যা সময় আছে করবো, কিন্তু সেখান থেকে আবার এরএনপিএস ইকুয়েশন বা মোশনগুলো তো করতে হবে না, এটা আমি মানে নেক্সট দিনের জন্যই রাখি। মানে আমি যেটা নেক্সট যে কাজটা আমি করতে চাইছি আর কি, আজকে আমার একটু তাড়া আছে আর কি, সেই জন্য আমি একটুখানি ক্লাসটাও 6:30 থেকে করেছি, আমাকে 8:30টার মধ্যে একটু বেরোতে হবে আর কি। হ্যাঁ তাহলে যেটা হচ্ছে যে মানে পরের দিন এই কাজটাকে করব, টাইম এভলিউশন অফ এক্সপেকটেশন ভ্যালুস। তবে এ একটা হচ্ছে তোমার করসপন্ডিং ক্লাসিক্যাল অবজারভেবল, সেইটা টাইমের সঙ্গে সঙ্গে কেমন করে ইভলভ করছে এটাকে তুমি দেখতে চাই, সেটা একটা দারুণ সুন্দর একটা ইকুয়েশন দিয়ে ঠিক হয় যে 1/IH ক্রস, এখানে AH এই কমিউটেটর তার অ্যাভারেজ ভ্যালু হয়, প্লাস তার সাথে হচ্ছে তোমার
এই একটা পার্ট থাকে, তবে এই পার্টটা অত বেশি ইম্পর্টেন্ট নয়, কারণ মোস্ট অফ দ্য কেসে ক্লাসিক্যাল অবজারভেবলের যে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরটা সেটা স্পেশালি টাইমের উপর ডিপেন্ড করে না বলে পরের পার্টটা অটোমেটিক্যালি জিরো হয়ে যায় আর কি। তাহলে সেই এরকম একটা ইকুয়েশন যেটাকে বলা হয় হাইসেনবার্গ ইকুয়েশন অফ মোশন, তো সেই পার্টটাকে আমাকে একটুখানি দেখতে হবে। আর এইখান থেকে আমি আসলে দুটো ভীষণ ইম্পর্টেন্ট জিনিস করব, শুধু এইটুকু করলে আমার এক্ষুনি হয়ে যেত। এইখান থেকে আমি যে কাজটাকে করব সেটা হচ্ছে যে এরেনফেস্ট ইকুয়েশন অফ মোশন, এরেনফেস্ট ইকুয়েশন অফ মোশন এইটাকে দেখা, দিস ইজ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। মানে যেটা তুমি দেখতে পাবে এটা বেসিক্যালি ক্লাসিক্যাল কোয়ান্টাম করেসপন্ডেন্সের একটা জায়গা আছে বলে আমি এইটাকে নিয়ে খুব ভালো করে আলোচনা করতে চাইছি, যেটা বলে দেবে ডি এক্স অ্যাভারেজ বাই ডিটি যদি তুমি করো সেটা বেসিক্যালি পি এক্স অ্যাভারেজ বাই এম এইটা হিসেবে অ্যাপিয়ার করে। আর হচ্ছে যদি তুমি মোমেন্টামের টাইম ইভলিউশনটাকে দেখো, ডি পি এক্স অপারেটর বাই ডিটি এই যে কোয়ান্টিটিটা সেটা হচ্ছে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল ওয়ান ডাইমেনশন, এই জিনিসটা দাঁড়ায়। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কি। এইটা মানে এখানে এর জায়গায় তুমি একবার এক্স বসাবে একবার পি এক্স বসাবে সেখান থেকে পারবে। কিন্তু আরও যে জিনিসটা ইম্পর্টেন্ট যেটা বেসিক্যালি বিএসসিতে করা হয় না সেটা হচ্ছে যে যে এখন না এই যে এনার্জি টাইম আনসার্টেনটি প্রিন্সিপাল, মানে একটা কথা তোমরা হয়তো শুনেছো সেটা হচ্ছে যে যে পজিশন মোমেন্টাম আনসার্টেনটি প্রিন্সিপালে পজিশন বা মোমেন্টামের যে স্ট্যাটাস, এনার্জি টাইম আনসার্টেনটি প্রিন্সিপালে কিন্তু এনার্জি এবং টাইমের কিন্তু সেই স্ট্যাটাসটা নয়। মানে তুমি বেসিক্যালি আনসার্টেনটির পজিশন বা মোমেন্টামগুলো তাদের রেসপেক্টিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে বলতে পারছো, বা এনার্জিটাও তুমি তার রেসপেক্টিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে বলতে পারবে, কারণ এদের করসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর ইত্যাদি আছে আর কি। কিন্তু টাইমের সকল কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর না থেকে যাওয়ার জন্যে এই টাইমের যে আনসার্টেনটি তার অ্যাকচুয়ালি মানেটা কি সেটা নিয়ে প্রচুর সমস্যা। টাইমের আনসার্টেনটির মানেটা হয়তো স্পেকট্রোস্কোপির কনটেক্সটে সেটা তুমি বলো অফ দ্য অর্ডার অফ অ্যাভারেজ লাইফ টাইম অফ অ্যান এক্সাইটেড স্টেট, সেই রকমভাবে বলো। কিন্তু এই যে আমি টাইম ডিপেন্ডেন্স নিয়ে কথাবার্তা বলছি, টাইম ডিপেন্ডেন্স শ্রোডিঞ্জার ইকুয়েশন, তারপর তোমার হাইসেনবার্গ ইকুয়েশন অফ মোশনস ইত্যাদি থ্রু দিয়ে সেইখানে দেখবে ওই যে আনসার্টেনটি ইন টাইম তার একটা সুন্দর মানে পাওয়া যাবে আর কি। সেই মানেটা ভীষণ দরকার আমাকে একটু বুঝতে হবে আর কি। সেটাই বলছি, এটা এনার্জি টাইম আনসার্টেনটি প্রিন্সিপাল, এনার্জি টাইম আনসার্টেনটি প্রিন্সিপালের যে জায়গাটা আর কি, হ্যাঁ এইটা কিন্তু এক্সপেশালি ভালো বুঝতে হবে। মানে এই পরের পার্টটা কিন্তু অনেকটা সময় দিতে হবে, তাহলে শুধু উপরের দুটো পার্ট হলে আমি তাড়াহুড়ো করে হয়তো চেষ্টা করতাম করে নেওয়া, কিন্তু এইটা অনেকটা কথাবার্তা বলা আছে, কারণ এইটা তোমার একদমই জানা নেই, এটাকে নিয়ে খুব ভালো করে কথাবার্তা বলতে হবে। তাহলে আমরা এইটা হচ্ছে নেক্সট ক্লাসে এই কটা জিনিস হচ্ছে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে, ঠিক। তাহলে আজকে আমি এইখানেই মোটামুটিভাবে শেষ করছি, বুঝলে। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার মানে একদিনে ঘন্টাখানে সময় পেলে হয়ে যেত, কিন্তু ঘন্টাখানে সময় পাবো না। দেখো তাহলে যা বলেছি তাতে কারো কোনো অসুবিধা আছে নাকি?